অনেক তো কষ্ট, অনেক সুখ, সবকিছু মিলিয়েই তো চলছি। আমি টাকা দিয়ে ভাড়া থাকতাম, অথচ আমি একটা দিনও প্রোগ্রাম করে বাসায় ঢুকতে পারতাম না। আমি আজকে প্রিপারেশন নিয়ে আসছি, আমি কান্না করব না, আমি কান্না করে কোনো কথা বলবো না। মানে আমার এখনো মনে আছে যে আমি মানে গেটের আমি এই পাশে, আমার আম্মু ওই পাশে। এই যে বাবার আদর ভালোবাসা যখন পাওয়া দরকার ছিল আসলে তখন পাইনি। মায়ের যে স্যাক্রিফাইসটা বলবো, যে সময়টা থাকে একটা সময়, যে এই সময়টা আসলে আমার হাজব্যান্ডকে আমার খুব বেশি প্রয়োজন ছিল। তো আমার জন্যই তো, আমার বোনের জন্য তারা স্যাক্রিফাইসটা করছে। আমি শুধু বলবো তাদের এই ঋণ আমি কোনোদিন শেষ করতে পারবো না। একটা মানুষের একটা ঘর দরকার, অবশ্যই দরকার। মানে যেখানে আমি নিজের মতো করে থাকতে পারবো, অ্যাটলিস্ট ওইখানে আমাকে কেউ কিছু বলতে পারবে না। আমি ওর বাইক নিয়ে নিয়ে প্রোগ্রামে যেতাম, ও বাসায় অনেক কথা শুনতো। এত রাতে একটা মেয়ে মানুষ কিভাবে বাসায় ঢুকে? আর আশেপাশে মানুষ দেখতো যে আমি অনেক সময় বাইক থেকে নামতাম, 3-4টা ছেলে থাকতো, আমি থাকতাম একা। তুমি কিন্তু এখনো চঞ্চল। হ্যাঁ, আমি খুব চঞ্চল, কিন্তু সবার সাথে না অবশ্যই। তাই জানতাম না। আসলে বাবা ডাকটা তো হঠাৎ করে কাউকে ডাকা যায় না। আমাদের যেটা হয় না, সিঙ্গারদের মধ্যে এক ধরনের গ্রুপিং থাকে যে মহুয়াকে এখানে আসতে দেওয়া যাবে না। কেউ আমার পেছনে বদনাম করে বা কেউ আমাকে পিছন থেকে টেনে ধরে রাখতে চাইলেও এটা পসিবল না। প্রত্যেকটা জিনিসের তো একটা সময় আছে। আমার যখন সময় হবে অবশ্যই আপনারা আমাকে দেখতে পাবেন আস্তে আস্তে। প্রথম স্টেজ শো পেমেন্ট, হ্যাঁ অবশ্যই, এটা আমি একদম বলতেই চাই। আমি মহুয়া, আমি মহুয়া, মহুয়া মুনাই হব। আমি মহুয়া মুনা হব, সবাই বলবে আমাদের একটা মহুয়া মুনা আছে। দর্শক যেটা হচ্ছে এখানে লায়লার মিউজিশিয়ানের রেফারেন্স দিয়ে একটা উদাহরণস্বরূপ বলছে, আর সেটা কিন্তু তারা না। হ্যাঁ তারা না, যেটা পাবে একদম ধামাকা। মানে আমি না সবসময় বলতাম, আল্লাহ আমি যদি মাসে 500 টাকা ইনকাম করতে পারতাম। সিরিয়াসলি, কেউ বিশ্বাস করবে না এটা। ক্লাস 9 থেকে আমি ফ্যামিলির কাছ থেকে কখনো টাকা পয়সা নেইনি। সব থেকে ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি শান্তিতে আছি, ভালো থাকাটা, এই শান্তিটা খুব দরকার একটা ফ্যামিলিতে। আমার মনে হতো আমার যদি একটা আইফোন থাকতো, 600 টাকা থেকে 5000, 600 টাকা থেকে 5000 টাকা, ওইটা তখনকার সময়ের, ওইটা আমার কাছে অনেক বেশি। আল্লাহ বলে না যে পৃথিবীতেই সুখ পাবা, পৃথিবীতেই হয়তো বা দুর্যোগের শাস্তিও কিছু হইলেও আমরা পাবো। তোমার গানের ওস্তাদ কে ছিল প্রথম? ওনার নাম হচ্ছে মায়া। গানের জগতে গেলে মানুষ নষ্ট হয়ে যায়, নেশা করে, অনেকগুলো বিয়ে হয়, মেয়েকে নিয়ে শহরে কেন সেটেল। আমার মাকেও অনেকগুলো কথা শুনতে হয়েছে। ওইভাবে সারগামটা আসলে আছে না যে ক্লাসিক্যাল যেটা শেখা, ওটা আমার শেখা হয়নি। তা আমার না কেন জানি শুধু গান করতে ভালো লাগতো, আমার সারগামটা কখনো ভালো লাগে না। আমার গলার হার খুলে নেই, এই গানটা করে আমি প্রথম জাতীয় পুরস্কার পাই আর কি। আইলাইনারে বন্ধু করলাই রে দেওয়ানা, প্রথম ওনাদের সাথে আমি স্টেজে পারফর্ম করি। বডি ল্যাঙ্গুয়েজ ওনার অসাধারণ। লাইক ওই যে বললাম, আমি ওইভাবে আসলে তালিম নেওয়াটা আমার সৌভাগ্য হয়নি। আসলে আমি একেবারেই চেঞ্জ হইনি, আমি এখন অব্দি ওরকমই আছি। আপনাদেরকে আমি আগের মতোই ভালোবাসি, আমি এটা বলতে চাই। পরিবারের মধ্যেই ভালো মানুষ আছে, পরিবারের মধ্যেই হয়তো বা শত্রুও আছে। আমি কোনোদিনও চাই না আমার পরে যে আর্টিস্টটা আসবে তার সাথে খারাপ বাজানোর জন্য। তবে এটা কিন্তু হয়ে আসছে আমাদের, হয়তোবা বাজনার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল। একটা জিনিসকে না কতটা কষ্টের। বাবাকে কি বললো? তাদের কাছে চিরকৃতজ্ঞ, যার কারণে আজকে আমি সোজা হয়ে বসতে পারছি এবং মাইক্রোফোন ধরা শিখেছি। আমার উপর যদি বিশ্বাস ভরসা থাকে তাহলেই আমি এই জগতে থাকবো, নয়তো থাকবো না। মানে আমি আমার মা বাবাকে আমার বন্ধুদের সাথে ট্যুরে নিয়ে যাই, ভদ্র হলেও আমি কিছু সময় প্রতিবাদ করেই এসেছি, নয়তো আমি মাইক্রোফোনই ধরতে পারতাম না। আমার যেটা মনে হয়, আমার বাবা মার সাপোর্ট ছাড়া। বাবাকে সবসময় জড়িয়ে ধরে বলা যায় না যে আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা দাও, ভালোবাসা নাও। হয়তো বা আমার মনের মানুষ যিনি হবেন ওনাকে আমি এখনো, 2-1 জন ছিল, নেই এখন কেউ নেই। ছিল, হ্যাঁ, একজনকে বলে শুধু শুধু আরেকজনকে কষ্ট কেন দিব। 2-1 জন ছিল। পডকাস্ট উইথ আনিস রহমান। দর্শক আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব, নতুন একটা গল্প, নতুন আরো একটা অতিথির জীবনের গল্প নিয়ে আমি আনিস রহমান আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমার সাথে আছেন এই সময় খুব জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী মহুয়া মুনা। কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর আপনাকে দেখে আরো ভালো লাগছে। কি করছি আমি বলবো? আজকের এই সেটটা আসলে স্পেশাল আমাদের অন্যান্য প্রোগ্রামের থেকে। তো সেই দিক বিবেচনা করে আজকে আর একটু বেশি ভালো লাগছে, কারণ মন খুলে কথা বলতে পারলে আমাদের এমনিতেই মন ভালো হয়ে যায়, আর মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে। সো আমার যেটা মনে হয় আজকে মন খুলে আমরা আড্ডা দিব, কথা বলবো, যে কথাটা এর আগে আমাদের হয়নি। অবশ্যই আমি চাই মহুয়া মুনার মনের যত আবেগ আছে সব কিছু আজকে আমি শুনতে চাই। হ্যাঁ,
মোহাম্মদ, তোমার যেটা হচ্ছে, তোমাকে মুনা বলবো না মোহাম্মদ বলবো, বলো। যেটা ইচ্ছা আপনার, মুনা বলো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা মুনা, তোমার যেটা হলো, আমার প্রোগ্রামটাতে আমি একদম ক্যাজুয়ালি আলাপ করি। একদমই তাই। তো তোমার প্রথমে পরিচয়টা আমি জানতে চাই, তোমার কোথায় বেড়ে ওঠা, হুম। তোমার ফ্যামিলির কে কে আছে, এটা যদি একটু বল। হ্যাঁ, আমার নাম তো সবাই টুকটাক জানে যারা আমাকে দেখছেন বা দেখেছে। আমার বেড়ে ওঠা মানিকগঞ্জ গোলুরা চরখণ্ড গ্রামে। আচ্ছা। আমার বেড়ে ওঠাটা গ্রামে। দেন আমি যখন ক্লাস 9-এ পড়ি, মানে মাঝখানেও একবার আমি ওইটা গল্প আমরা পরে বলবো। তবে ক্লাস 9-এ আসলে আমি হচ্ছে শহরে শিফট করি, ওভাবে প্রপারলি না, বাট শহরে স্কুলে ভর্তি করে দেয় আর কি আমাকে। দেন মানিকগঞ্জেই বাকি সময়টা থাকা। আমি মাস্টার্সটা এবার কমপ্লিট করলাম হচ্ছে তেজগাঁ কলেজ থেকে। আচ্ছা আচ্ছা। আর বাকিটা আমার অনার্স আমার মানিকগঞ্জেই মানিকগঞ্জ। সবকিছু, হ্যাঁ, ফ্যামিলির কে কে পড়ালেখা। আছে? ফ্যামিলিতে আমরা 2 বোন, আমার ছোট একটা বোন আছে, আচ্ছা আচ্ছা। অনেকেই চেনে। দেখি আমরা হ্যাঁ, আর আম্মু আব্বু আর আমার দাদা দাদি এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ। আর আমার কাকা কাকি সব মিলিয়ে আমার একদম পুরো রমরমা ফ্যামিলি যেটাকে বলে। আমার ফ্যামিলিতে অনেক কাজিন, আর সব থেকে মজার কথা হচ্ছে আমাদের ভাই আছে মাত্র 2টা, আর সব মেয়ে। আচ্ছা, কিন্তু এতগুলো মানে ভাই বোনের মধ্যে সবচেয়ে আদরের মুনা, সব থেকে আদরের মুনা, সব থেকে আদরের এবং সবার বড় আমি। বড় তুমি। হ্যাঁ, আচ্ছা। আমার ছোট বোন আর কি। তো গানের শুরুটা তোমার কিভাবে হলো? গানের শুরুটা একেবারেই আমার পরিবার থেকে। কারণ আমার দাদু যিনি, উনি বাউল গানের শিল্পী, বাউল গানের আচ্ছা, জগতে বহু বছর উনি ছিলেন। এবং সব থেকে যেটা কথা যেটা বলতে চাই, আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার বাড়ির উঠানেই প্রোগ্রাম হতো। কারণ আচ্ছা। ওনার যেহেতু বাউলের দল ছিল, হুম, হুম। জারি সারি ভাটিয়ালি যে গানগুলো হতো, আমার দাদুর দলে যারা ছিল, তো তারা সবাই মিলে কিছুদিন পরপরই বাড়িতে অনুষ্ঠান করতো। তো সেইখান থেকে আমি পরিবার থেকেই বেড়ে ওঠা, আমার একদম গানের আমার রক্তে মিশে গেছে গান। আচ্ছা। তবে অবশ্যই আমার মা বাবার পরিবারের তো সাপোর্ট ছিলই, তবে আম্মু আব্বুর স্যাক্রিফাইস, আম্মু আব্বুর দোয়া, সবটা নিয়েই আজকের আমি এখানে। আচ্ছা আচ্ছা। তো তোমার গানের শুরুটা, মানে গানটা যে তুমি তোমার দাদু গান করতো, তোমার ফ্যামিলির আরো যারা আছে তারা গান করতো, তোমার শুরুটা কিভাবে হলো? আমার শুরুটা কিভাবে যে হলো, গান গাইতে গাইতে আমার যে শুরুটা হবে এটা আমি আচ্ছা। বুঝে ওঠার আগে আমি গানের জগতে চলে আসছি আর কি। আচ্ছা। আমি আব্বু ওইভাবে গানটাকে সময় দিতে পারেনি, কারণ সে প্রবাসে কাটিয়েছেন প্রায় ওনার জীবনের অর্ধেকের বেশি সময়। আচ্ছা। তো আমার আব্বুর খুব ইচ্ছে ছিল যে আমি গান করব, আম্মু আব্বু দুইজনেরই। আর আমার দাদু গান করতেন, সেই বয়স্ক লোকদের গান যেরকম হয়, হুম, হুম, আমরা আগে ফোক গান জানতেই বুঝতাম যে হয়তো বা কষ্টের গান, দুঃখের গান। হুম, হুম। তো ওগুলো গাইতো না, আমার ওগুলো গাইতে ভালো লাগতো। আমি হার কালা করলাম রে, তারপর এগুলো সব বড় বড় টানের যে গানগুলো, হুম, ওগুলো আমি গাইতে পারতাম কিভাবে, অটোমেটিক্যালি আল্লাহ হয়তো বা আমার গলাটাকে ফোকের জন্য জানি না কিছুটা হয়তো বা দিয়েছেন। তো হঠাৎ করে একসময় ওই বাড়িতে যখন প্রোগ্রাম হতো না, আমাকে নিয়ে মানে ঘুমে থাকতাম আমি, তখন তো ছোট মানুষ, ঘুমিয়ে পড়তো। আমার ক্লিয়ারলি মনে নেই যে আমার প্রথম স্টেজটা কোনটা ছিল, অবশ্যই বাড়ির উঠোনে, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমার মনে নেই। অবশ্যই আমি আচ্ছা, ভয় পাইনি, আচ্ছা, আমি গান আচ্ছা, গাইতে আচ্ছা। পেরেছি। এভাবে আস্তে আস্তে দেন যখন সবাই বুঝলো যে না, আমি হয়তো বা কিছু করতে পারবো বা আমার দ্বারা কিছু করা সম্ভব, তখন আমাকে শহরে নিয়ে আসা হলো। আমি যে বললাম আমি ক্লাস 9-এ শহরে মুভ করি। দেন ওখানে শিল্পকলা একাডেমি, সাহিত্য একাডেমি, এগুলোতে আমি বাচ্চারা সবাই মিলে একসাথে যে একসাথে যে program কোরাস গুলো। গানগুলো হয় বা বিভিন্ন যে প্রোগ্রামগুলো হতো তখন বিশেষ দিনগুলোতে, তখন আমি করতাম। সেইখানে আমি 1-2টা সলো গান গাইবার সুযোগ পেতাম। আচ্ছা। এইভাবে আস্তে আস্তে হয়ে গেল। এরপর ঢাকা আসলাম। গানের শুরুটাতে যেটা হলো, তোমার সাপোর্ট সবচেয়ে বেশি কে দিছে, আঙ্কেল না আন্টি? একদম সমান তালে আম্মু আব্বু দুইজনেই, তবে আমার মায়ের ক্রেডিট সব থেকে বেশি। আমার বাবা যেটা করেছে যে দূর থেকে আমাকে সাহস জুগিয়েছেন, আমার পাশে থেকেছেন, যতটুকু করতে হবে স্যাক্রিফাইস, যেটা বললাম যে কারণ আমার দাদা দাদুও এখন অনেকটা বয়স, কিন্তু যেহেতু শহরে যেতে হলে আমাদের ওই গ্রামের বাড়িটা ছেড়ে আমাদের শহরে আর একটা বাসা নিতে হবে, এটা একটা এক্সট্রা পেমেন্টেরও একটা বিষয়, এক্সট্রা টাকা খরচ হওয়ারও বিষয়। এই স্যাক্রিফাইসটা আমার বাবা দূরে থেকে করেছেন যে আমার মেয়ের তাও একটা ভালো একটা ফিউচার হোক। ফিউচার হোক।
ভালো একটা কিছু করুক, আমার মেয়ের যেটা প্রতিভা। তবে বাকি ফুল ক্রেডিট আমার মায়ের। আমার একবার আমার ছোট বোনকে স্কুলে নিয়ে যাওয়া, আবার আমাকে গানের ক্লাসে নিয়ে যাওয়া, সবকিছু মিলে মা বাবা দুজনেরই ক্রেডিট, তবে একটু বেশি তো বেশি মাকে দিতেই মাকে। হয়। প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু মারা আসলে পরিশ্রমটা বেশি একদম। করে। একবার আমার দাদা দাদুর, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, সেখানে তাদের রান্না বান্না করা, আবার আমাকে সময় দেওয়া, আমাকে গান শেখানো, ক্লাসে নিয়ে যাওয়া, আবার ফ্যামিলি, সবকিছু এক হাতে আমার মাই সামলিয়েছে। ছোটবেলায় কোনো গানের স্মৃতি মনে আছে? তুমি যে উঠানে যে গান করতা, হুম, দাদুর সাথে গান হুম। করতা, সেরকম কোনো স্মৃতি মনে পড়ে এখন? হ্যাঁ, আমি আগে সব থেকে বেশি গাইতাম হচ্ছে ওই আমার হার কালা করলাম রে, এই গানটা, কলো কলো ছলো ছলো, এই গানটা আমার একদম, আমার এখনো না মানে কিছু কিছু জিনিস আছে আমি কিছুদিন আগের কথা ভুলে গেছি, কিন্তু কিছু গান, কিছু স্মৃতি এরকম আছে যে মনে হয় যেন আমি ওই ঘরটাতে ওইভাবে আমি শিখছি। আব্বু আমাকে বলেছিল যে গলা ছেড়ে গাইতে হবে, এভাবে মিনমিন করে গাইলে হবে না, যেইখানেই গাও মনে করতে হবে যে এটা স্টেজ, এইখানে জোরে গাইতে হবে। তো কলো কলো ছলো ছলো এগুলো না আমি গাইতাম। ওই আমি ঘুমিয়ে পড়েছি আর কি। তো আমাকে এসে দেখলাম আমার আম্মু বললো যে উঠো সবাই তোমার গান শুনে, মানে একদম আদর করে, যে আদর করে ডেকে নিয়ে গান করানো। আমি প্রায় সময় ঘুমিয়ে যেতাম, ঘুমের মধ্যে দেখতাম যে অনেক বাদ্যযন্ত্র, তখন তো ওই যে ঢোল আর হচ্ছে আর বাঁশি, এই কয়েকটা জিনিস দিয়ে আর এগুলা নিয়ে। তো তারপরে আমি উঠে গিয়ে না নির্দ্বিধায় একদম আমি গান গাইতাম, আমার কিছুই হতো না, আমার খুব ভালো লাগতো, আমি ভয় পেতাম না কখনো। আচ্ছা আচ্ছা। ছোটবেলাতে যেটা হয় যে আমাদের গ্রামে বা উঠানে বা এখনো বাউল পালা গানগুলোতে যেটা হয় যে বাচ্চারা বা বড়রাও যখন গান করে তখন কিন্তু সবাই বকশিস পায়। তোমার হ্যাঁ, আমিও তোমার এটা পেতাম। মনে আছে কত হ্যাঁ। টাকা বকশিস পেয়েছিল? তখন আমার এরকম আমি বলতে পারবো না কত টাকা, তবে তখন 10 টাকা 20 টাকায় আমাদের কাছে অনেক খুশি। অনেক টাকা। তবে আমার আমার যিনি দাদু আর কি, আমার দাদারা হচ্ছে 4 ভাই আর কি। তো আমার 2 দাদু আছে, তারা হচ্ছে ঢাকাতে থাকতেন, এখনো তারা আছেন ঢাকাতেই, আবার বাহিরে সেটেল আমার কাকারা সবাই। তো ওনারা না সপ্তাহে 2-1 দিন যেত বাড়িতে, আর 2-1 দিন বাড়িতে যাওয়ার পর হচ্ছে ওনারা ওই গানের আসরটা করতেন। তো আমার দাদু যাওয়া মানেই আমাকে 100 টাকা দিত, 200 টাকা দিত, কিন্তু কচকচা টাকা। আচ্ছা, হ্যাঁ, নতুন আর টাকা। উনি আমাকে প্রথম হারমোনিয়ামটা কিনে দেন। হ্যাঁ, উনি আমার আব্বুর কাকা আর কি, উনি আমাকে খুব বেশি এই গানের জগৎটাতে আসার পেছনে ওনার ক্রেডিটও অনেক অনেক আছে। আমি বলতে চাই আমার গনি দাদা, আমি আদর করে এতটুকুন আচ্ছা। আমি ডাকি আর কি। আচ্ছা। আর একজন আছে আমার মান্না দাদা, এই 2 জন হচ্ছে ওনারা ঢাকাতে থাকতেন। তো যখন যখন যেতেন না, তো তখন হচ্ছে আমাদের বাড়িতে একদম ঈদ সব সময় এরকম প্রতি সপ্তাহে এরকম আমাদের গানের আয়োজন হতো, আর তারা আমাকে সব সময় বকশিশ দিতেই থাকতো। আচ্ছা। আর আমার মনে আছে একদিন আমি বসে টানা 30টা গান করেছিলাম। তখন আমি হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গান করতাম, শুধু গান হারমোনিয়াম দিয়েই আমার পরিবারের সবাই গান শুনতো। 30টা গান? হ্যাঁ, মোট কথা আমার আমার প্রথম দর্শক আমার পরিবারের মানুষজন, আর তাদের জন্যই আমি এই গান করার মানে সাহসটা পেয়েছি। আমার দাদা দাদি আমার প্রথম আসলে কি বলবো, প্রথম দর্শক। একদম মানুষের লাইফে থাকে না যে একদম স্পেশাল কিছু দর্শক লাগে, আমার দাদা দাদিরা হচ্ছে আমার স্পেশাল দর্শক তোমার এখন অবধি। অনুপ্রেরণা, সাহস সব সেই সবকিছু ফ্যামিলি থেকে। আমি প্রথম আমার এই পর্যন্ত সবকিছু করার পেছনে অল ক্রেডিট আমি আমার ফ্যামিলিকে দিতে চাই। তোমার এই যে তারপর তুমি মানিকগঞ্জ গ্রাম থেকে চলে আসলা শহরে শিল্পকলায় গান শেখা হবে। তো তোমার শিল্পকলার অভিজ্ঞতাটা কেমন? শিল্পকলার অভিজ্ঞতাটা আমি যখন আমি ওইভাবে সারগামটা আসলে আছে না যে ক্লাসিক্যাল যেটা শেখা, ওটা আমার শেখা হয়নি। এটা আমার জীবনের একটা হয়তো বা দুঃখ বলা যেতে পারে। আমি চাইলে এখন শিখতে পারি, শিখছিও। তবে যখন আমি শিল্পকলাতে গেলাম তখন আমি টুকটাক ওখান থেকেই যা আমার আয়ত্ত করা, ওখানে সারগাম ক্লাস করাতো। কিন্তু আমার না কেন জানি শুধু গান করতে ভালো লাগতো, আমার সারগামটা কখনো ভালো লাগে না। আমার শুধু মনে হয় কি, তখন তো বুঝতাম না, তো আমার মনে হয় যে এটা অনেক কঠিন, আমি শুধু গান গাবো। আর তখন ওই কোরাস যে গানগুলো হতো ওখানে আমাকে অবশ্যই স্পেশাল একটা আছে না যে তুমি লিড দিবা, তো লিডে সবসময় আমাকে রাখা হতো। এটা আমাকে সবাই খুব আদর করতো, ভালোবাসতো। আর হয়তো বা একটু ভালো গাইতে পারতাম। চঞ্চল খুব একটা ছিলাম না, আবার খুব বেশি মানে নর্মাল গানের বিষয়ে আমি খুব চঞ্চল ছিলাম। তুমি কিন্তু এখনো চঞ্চল।
হ্যাঁ, আমি খুব চঞ্চল, কিন্তু সবার সাথে না অবশ্যই। তাই হুম, জানতাম না। আচ্ছা, এই আর কি শিল্পকলাতে সাহিত্য সংস্কৃতি সংসদ এইসব মানে সংগঠন থেকে আমাকে প্রচুর আসলে অনুপ্রেরণা জুগিয়েছেন তারা, যারা শিক্ষকেরা ছিলেন আমার গানের টিচাররা। তারা এখনো আমাকে দেখলে খুব আদর করেন, খুব ভালোবাসে, যে আমরা জানতাম তুমি একটা সময় ভালো করবে, আমরা তো বলেছিলাম। তো এই ভালোবাসাটা নিয়েই হয়তোবা আমি আগাচ্ছি। তোমার গানের ওস্তাদ কে ছিল, প্রথম গুরু কে? আমি আমাদের শিল্পকলা থেকে আমার একজন ম্যাডাম ছিলেন, ওখানে 2-3 জন গান শেখাতেন। আমার একদম স্পষ্ট মনে আছে নূপুর ম্যাডাম, তারপর বিউটি ম্যাডাম, আরেকজন ছিলেন, ওনার নাম হচ্ছে মায়া। ওনার নাম যেরকম মায়া, উনি সবাইকে খুব মায়া করতেন। তবে আমি নূপুর ম্যাডামের কাছে প্রথম শিখি। ওনার কাছে আমার আসলে ধরতে গেলে হাতে খড়ি, হারমোনিয়াম তো আমি আগেই বাজাতে পারতাম, বাট কিছু গান আমার গলার হার খুলে নেই। এই গানটা করে আমি প্রথম জাতীয় পুরস্কার পাই আর কি, স্কুলে থাকা আচ্ছা, অবস্থায়। তো ওনার কাছে আমার প্রথম শেখা। তারপরে ওইভাবে আমার আর মানিকগঞ্জ থেকে যখন ঢাকা চলে আসি, ওনার কাছেও বেশ কিছুদিন শিখি। তারপরে আসলে বিভিন্ন কাজের ব্যস্ততায়, তারপর আমার কলেজ ভার্সিটি এগুলো করে করে পড়ালেখা। আসলে ওইভাবে আমার শেখা হয়নি। আচ্ছা, এই তো ওনার কাছ থেকে যতটুকু শেখা, এরপর এখন তো প্রতিনিয়ত শিখছি। প্রতিনিয়ত আমার যারা গুরুজনরা আছেন, গুণী মিউজিশিয়ানরা আছেন, সিঙ্গাররা আছেন, যারা এখন বর্তমানে গান করছেন, তাদের ওই নোটটা কোথায় লাগালো, কিভাবে গাইলো, ওই বিষয়টা আমি খেয়াল করি, চেষ্টা করি ওনাদের মতো করে গাইবার, বাকিটা আমার মতো করে ইমপ্রুভ করে করার চেষ্টা করি। তোমার প্রথম স্টেজ শোটা কবে থেকে শুরু হলো তোমার? আমার প্রথম স্টেজ শো মেবি 10 বছর প্লাস এরকম হবে। আমি তখন একটা এই প্রথম মিউজিশিয়ানদের সাথে গান করি। আচ্ছা। ওটা হচ্ছে আমার গ্রামে একটা আহ, জামিল নামের একজন আমার টিচার ছিলেন। ওনার কাছেও আমি এই টাইপের গানগুলো শিখেছি, মানে পপ, লাইক স্টেজে কিভাবে পারফর্ম করতে হয়, স্টেজ পারফরম্যান্সটা হ্যাঁ। কিভাবে করতে হয়। উনি না খুব সুন্দর মানে স্টেজে পারফর্ম করতেন। উনি কিন্তু একটা মেল, বাট বডি ল্যাঙ্গুয়েজ ওনার অসাধারণ। লাইক উনি এত সুন্দর মুভ করতে পারতেন আচ্ছা, বডি। আচ্ছা। তো আমাকে বলতেন যে দেখো স্টেজে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজ পারফরমেন্সটা অন্য জিনিস, অন্য জিনিস। তো তুমি এক জায়গায় দাঁড়িয়ে পারফর্ম করতে পারবা না, তোমার এইভাবে নড়ে চড়ে গান গাইতে হবে। তো ওনাদের সাথে প্রথম আমাকে সাহস করে ওনাদের ফুল ব্যান্ডের সাথে আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করায়। দেন ওখানে আমি গান করলাম হচ্ছে আইলাইনারে বন্ধু করলাই রে দেওয়ানা, এই গানটা। তারপর হচ্ছে এই যে বিষম পিরিতি পিরি, বিশ্বমপীড়িতের জ্বালা। তারপরে মাটিতে রাখিনি বলে পিঁপড়াই খাবে বলে, এরকম একটা গান আছে। তো আমি এই গানগুলা প্রথম ওনারা আমাকে তুলে দিল। তারপর তখন থেকেই তো শাম্পানওয়ালা, তোমাকে চাই, এক নজর, এগুলো সব চলতো। তো তখন এই গানগুলো আমি তাদের সাথে 2-1 দিন প্র্যাকটিস করি এবং প্রথম ওনাদের সাথে আমি স্টেজে পারফর্ম করি। এরপর থেকে আমার আর স্টেজ প্রোগ্রামটা আর কমেনি, আস্তে আস্তে। প্রথম স্টেজ শো পেমেন্ট। হ্যাঁ অবশ্যই, কেমন এটা আমি একদম বলতেই চাই। আমি মিউজিশিয়ান আর কি, কিবোর্ড প্যাড এগুলো আমি চিন্তামই না প্রথম দিকে, যেহেতু আমি বুঝে বললাম আমি ওইভাবে আসলে তালিম নেওয়াটা আমার সৌভাগ্য সম্ভব হয়নি, ফ্যামিলি ক্রাইসিস সবকিছু মিলিয়ে। তো আমি এত কিছু চিনতাম না, ছোট মানুষ। আমি হারমোনিয়াম আর তবলাটাই চিনতাম, আর আমি ওই যে হারমোনিয়াম তবলা থেকে যেভাবে ওই স্টেজে পারফর্ম করতাম, শিল্পকলা থেকে তো আমাদেরকে আর পেমেন্ট করতো না, ওটা তো সরকারি প্রোগ্রাম। তো যখন আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওই সাহিত্য সংস্কৃতি সংসদ থেকে আমাকে নিয়ে যাওয়া হয়, ওখানে আমাকে 600 টাকা পেমেন্ট দেওয়া হয়েছিল। লাইক আমি পেমেন্ট বুঝি না, কিসের পেমেন্ট। আমাকে বললো, আমাকে মামা বলে সম্বোধন করতেন ওইখানকার যিনি ওনার ছিলেন ওই একাডেমির। তো আমাকে 600 টাকা দিয়ে বললো যে তুমি এটা চিপস খাবা। তো তাহলে ধরতে গেলে আমার আসলে প্রথম বাণিজ্যিকভাবে যদি গান করি বা বাণিজ্যিকভাবে ধরি, আমার প্রথম পেমেন্ট ছিল 600 টাকা। 600 টাকা। তো আমি তখন বুঝতাম না, যাই হোক দিল। এরপরে যখন আসলে সুন্দরভাবে স্টেজ প্রোগ্রাম করা শুরু করি, তখন মেবি 1500 টাকা, 1000 টাকাও ছিল, নিয়েছিলাম 1000-1200 এরকম। কিন্তু প্রথম আমাকে 1500 টাকা দেয়, কিন্তু
প্রোগ্রামগুলো কিন্তু যথেষ্ট দূরে ছিল মানিকগঞ্জ থেকে। আমি সাভারে এসে প্রোগ্রাম করতাম, ঢাকা এসেও মাঝে মাঝে প্রোগ্রাম করতাম, কোনাবাড়ি প্রোগ্রাম কোনাবাড়ি। করতাম। সব থেকে বেশি প্রোগ্রাম হতো আমার গাজীপুর। এটা আমি বলতে চাই, এখন অব্দি আমি গাজীপুরে অনেক প্রোগ্রাম করি। এখন আচ্ছা। অব্দি আমাকে গাজীপুরের মানুষ অনেক ভালোবাসে। আমি গাজীপুরে প্রচুর প্রোগ্রাম করি। তো গাজীপুর, কোনাবাড়ি, তারপর মানে মৌচাক টৌচাক এগুলোতে আমি হুম। প্রচুর শো করেছি 1500 টাকা। মানে মানিকগঞ্জ থেকে এসে হ্যাঁ, প্রোগ্রাম মানিকগঞ্জ থেকে এসে মানে আমি প্রচুর মানে কষ্ট করে প্রোগ্রাম করেছি বাসে। তারপর তখন তো প্রাইভেট, ও মাই গড, প্রাইভেট নিয়ে চলা তো তখন মানে সেই একটা ভিআইপি ভাই। এটা প্রথম দিকে তো আসলে সবার এরকমই হয়। হ্যাঁ, তা আমি বাসেই বেশিরভাগ সময় আমি নবীনগর পর্যন্ত বাসে আসতাম। আমাদের যিনি ভাইয়া ছিলেন, ওই গিটারিস্ট সুজন ভাই, কিবোর্ডে সেলিম ভাই, এদের সাথে আমার এখনো প্রোগ্রাম করা হয়। ওনারা ভাবে হয়তো বা আমি চেঞ্জ হয়ে গেছি, আসলে আমি একেবারেই চেঞ্জ হইনি। আমি এখন অব্দি ওরকমই আছি, আপনাদেরকে আমি আগের মতোই ভালোবাসি, আমি এটা বলতে চাই। তবে আমার সুজন ভাইয়ের গাড়ি ছিল, ওই সুজন ভাইয়ের গাড়িতে করেই আমরা যেতাম, প্রাইভেট ছিল আর কি। তো আমি নবীনগর পর্যন্ত প্রায় সময় আসতাম বাসে, এসে ওখান থেকে গাড়িতে উঠতাম, আবার যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে যেত। তোমার লাইফে সবচেয়ে ভালো স্টেজ শোটা কোথায় ছিল? মানে এটা আমি তোমাকে ছোটবেলার কথাই বলছি। ও ছোটবেলার কথা, ছোটবেলা যদি ধরি, সব থেকে ভালো স্টেজ শো আমি ধুবুরিয়া একটা এলাকা আছে, ওখানে প্রোগ্রাম করেছিলাম। ওটা মনে হয় যে সেই সময়কার আমার সব থেকে ভালো প্রোগ্রাম ছিল। মানে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট ছিল, পেমেন্টও তখন 5,000 টাকা মনে হয় আমার পেমেন্ট ছিল। তো ধরতে গেলে তখনকার জন্য আমার ওইটা অনেক ভালো একটা প্রোগ্রাম ছিল। 600 টাকা থেকে 5,000 600 টাকা থেকে 5,000 টাকা, ওইটা তখনকার সময়ের, ওইটা আমার কাছে অনেক বেশি পেমেন্ট। এই যে যখন হাজার হাজার দর্শক মুনার গান শুনে, তখন অনুভূতিটা কেমন হয়? এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, বাট আসলে সত্যি করে শর্ট করে যদি বলি, আমার মনে হয় যে তখন ক্ষণিকের জন্য মনে হয় এইটাই মনে হয় সুখ পৃথিবীতে। আল্লাহ বলে না যে পৃথিবীতেই সুখ পাবা, পৃথিবীতেই হয়তো বা দোজখের শাস্তিও কিছু হইলেও আমরা পাবো। তো কিছু কিছু সময় এমন অসহ্য লাগে না, যে কেমন যেন একটা মরণ যন্ত্রণা আসলে। কিন্তু ওই সময়টাতে মনে হয় যেন পৃথিবীর সব সুখ আমার কাছে, যে যখন মুনা মুনা বলে মানে সবাই চিৎকার করে, এবং ওয়ান্স মোর মানে গান শুনিয়ে যেন আমি তাদেরকে শেষ করতে পারছি না, আরো গান শোনার আগ্রহ থেকেই যায়। তো তখন আসলে অনেক বেশি সুখ, শান্তি, অনেক আরো বেশি ভালো কাজ করার অনুপ্রেরণা আমি তখন পাই। আর তখন আরো মাথায় কাজ করে, আল্লাহ এত ভালো বলতেছে, তাহলে নেক্সট টাইম আমার আরো বেটার করতে হবে, একটা দায়িত্বও চলে আসে। এটা প্রত্যেকটা সিঙ্গার, প্রত্যেকটা শিল্পীর এটাই হয়। যখন সে ভালো গান করে, যখন তার দর্শক জনপ্রিয়তা বাড়ে, তার দায়িত্ববোধটা আরো বেশি বেড়ে যায়। একদম তাই। তো আমরা যে পেশায় থাকি না কেন, প্রত্যেকটা মানুষের একটা স্ট্রাগল লাইফ থাকে। আজকে যে মুনাকে আমরা দেখতেছি, মুনার স্ট্রাগল লাইফের গল্পটাকে, তার এই স্ট্রাগল লাইফটা কি ছিল, এটা যদি তোমার দর্শককে একটু বলো। অবশ্যই, আজকে তো সব গল্পই করার জন্যই আসা। আমার মনে হয় এই যে আপনি যেটা বললেন, আপনার কথার সুর ধরেই বলতে চাই, স্ট্রাগল আমাদের লাইফে ছিল, আছে এবং আজ জীবন থাকবে। হয়তোবা এখন আমরা যে স্ট্রাগলটা করছি সেটা হচ্ছে লাইক গানের জন্য, বা গানটাকে আমি প্যাশন হিসাবে নিয়েছি, বা আমার সবকিছু ধরেন, তো সেইটাকে ইমপ্রুভ করার জন্য যে স্ট্রাগল করছি, সেটা এক ধরনের স্ট্রাগল। হয়তোবা নেক্সটে আর এক ধরনের স্ট্রাগল হবে, হয়তোবা ফ্যামিলিকে কিভাবে টাইম দেবো, ফ্যামিলির কিভাবে ভালো বউ হয়ে উঠবো। তো স্ট্রাগল আমাদের আজীবন থাকবে। বাট আমার লাইফে স্ট্রাগল ছিল না বললে ভুল হবে, অবশ্যই ছিল এবং এখনো আছে। আমার যেটা সব থেকে বেশি প্রবলেম যেটা হতো, আমি যেহেতু গ্রামে ছিলাম, গ্রামে একটা প্রচলন আছে, এটা হয়তোবা আজীবন থাকবে। আমাদের মানে জেনারেশন যতই আমরা হচ্ছে আপডেটেড হই না কেন, গ্রামের কিছু লোক এরকম থাকবেই যারা আসলে এই মেয়ের 18 বছর হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। আর বিয়ে না দিলে ফ্যামিলির উপর একটা মেন্টালি ফিজিক্যালিও অনেক সময় প্রেশার চলে আসে। তো যার কারণে আমার যেটা হয়েছে যে আমি গ্রামে ছিলাম, গ্রাম থেকে আসলে গানটা ওইভাবে করব, গ্রামের মানুষ কি বলবে, এরকম তো দোটানা ছিল। আমি তো ছোট মানুষ, আমি বুঝি না, বাট পরিবারের উপর একটা প্রেশার সবসময় ছিল। আর আমি যেহেতু বাড়ির বড় মেয়ে, আমার ছোট অনেক বোন আছে, তো সবার কথা হচ্ছে ও যদি গানের জগতে যায়, গানের জগৎ ভালো না, গানের জগতের মানুষ সব থেকে যেটা কথা, গানের জগতে গেলে মানুষ নষ্ট হয়ে যায়, নেশা করে, আর হচ্ছে তাদের
অনেকগুলো বিয়ে হয়। তো যেটা আমাদের মানে গ্রামে এটাকে খুব ভালোভাবে তারা নেবে না, যার কারণে কি করতে হবে, মেয়ে এত পড়ালেখা করানোর দরকার নেই, বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার ফ্যামিলিতে এরকম ছিল না। আমার ফ্যামিলি যেটা, যে যা হবে হবে, তুমি করো, এলাকার মানুষ কি বলবে সেটা আমরা দেখে নিব। তো ক্লাস 9-এ আমাকে নিয়ে আম্মু যখন শহরে চলে আসে, গ্রামের অনেক মানুষ আমার মাকে অনেক কটু কথা শুনিয়েছে। কেন আমার আব্বু তো বিদেশে থাকে, মেয়েকে নিয়ে শহরে কেন সেটেল, আমার মাকেও অনেকগুলো কথা শুনতে হয়েছে যে আসলে তো এটা একটা বাহানা যে মেয়েকে গান করানো। আসলে হয়তোবা আছে না যে কিছু মানুষের মেন্টালিটি, তো অনেক কথা, অনেক কষ্ট নিয়ে, অনেক স্ট্রাগল নিয়ে, আমি বলবো আমার থেকে আমার মায়ের স্ট্রাগল বেশি ছিল। আর আমার বাবা তো দেশের বাইরে বসে এগুলো ফেস করে, সে কিভাবে এতটা কন্ট্রোলে থেকে আমাকে এই জায়গাটা পর্যন্ত নিয়ে আসলো আমি জানি না। আমাকে শুধু বললো যে তুমি স্বপ্ন দেখো, আমরা তোমার পাশে আছি। এখন অবধি আমার বাবা এটাই বলে। তো গ্রাম থেকে শহরে আসছি, এটা নিয়ে গ্রামের মানুষের অনেক নানা ঝামেলার শেষ নাই। তারপর আমার দাদা দাদির কানেও অনেক ধরনের কথা, আমার পরিবারের মধ্যেই ভালো মানুষ আছে, পরিবারের মধ্যেই হয়তো বা শত্রুও আছে প্রত্যেকটা জায়গায়। তো আমার দাদা দাদিকেও অনেক ধরনের মানে দেওয়া হতো যে তোমাদেরকে কে দেখবে, আমরা যদি শহরে চলে যাই আমার দাদা দাদিকে কে দেখবে, এই ধরনের প্রেশার থেকে যেন তারা, আমার মায়ের উপর একটা প্রেশার আসে, পারিবারিক একটা প্রেশারে কি হবে, মাঝখান থেকে আমাদের আর শহরে থাকা হবে না, আর আমার স্বপ্নটাও ভেঙে যাবে। কিন্তু আমার দাদা দাদি যথেষ্ট পরিমাণ ভালো মানুষ, তারা আমার মা বাবাকে কখনো বলে নাই যে তুমি বাচ্চা নিয়ে চলে আসো, এটা কখনো বলেনি। তাদের সাপোর্ট, ভালোবাসা ছিল। তবে সেইখান থেকে যখন আমি প্রোগ্রামে যেতাম মানিকগঞ্জ থেকে, আমি তো ভাড়া বাসায় থাকতাম। এই কথাটা আমার বলতেই হবে। আমার মনে হয় এটা না বললে আমার মানে হবে না। আমার যে কি কষ্ট মানে ছিল এই একটা জায়গায়, আমি টাকা দিয়ে ভাড়া থাকতাম, অথচ আমি একটা দিনও প্রোগ্রাম করে বাসায় ঢুকতে পারতাম না, একটা দিনও না। কারণ প্রোগ্রাম শেষ করতে করতে 12টা বেজে যেত, আর ওনারা গেট তালা দিয়ে দিত। ওনারা জানতো আমি গান করি। এটা আমি হয়তো বা এখন হেসে হেসে বলছি, বাট এটা যে কতটা একটা কষ্টের বিষয়। আমরা এখনো যখন প্রোগ্রাম করতে যাই না, প্রোগ্রাম থেকে যখন বাসায় ফিরি, আপনি যখন আজকে প্রোগ্রামটা শেষ করে বাসায় যাবেন, আপনার যে একটা স্বস্তির নিঃশ্বাস নেবেন একটা, ওইটা আমি নিতে পারতাম না। কেন? কারণ হচ্ছে বাসায় ঢোকা যাবে না, গেটটা মানে আমি গেটের সামনে থেকে এসেও চলে গেছি। আমার ওই মোমেন্টটা আমি কোনো মানে আছে না, আমি আজকে প্রিপারেশন নিয়ে আসছি, আমি কান্না করবো না, আমি কান্না করে কোনো কথা বলবো না, বাট আমি মানে আমার এখনো মনে আছে যে আমি মানে গেটের আমি এই পাশে, আমার আম্মু ওই পাশে, মানে আমি মানে বাসায় ঢুকতে পারবো না। কেন? 12টার পরে গেট তালা, মানে ঢুকা যাবে না। ওনারা চাইলে পারতো, মানে আমি ঢুকতে পারতাম বা কিছু হোয়াট এভার, মানে আমি বাসায় ঢুকা নিয়ে অনেক বেশি আমার প্রবলেম হয়েছে। মানে আমি প্রোগ্রাম শেষ করে আমি আমার মায়ের কাছে যাব, মানে ওই জিনিসটা আমার অনেক বেশি প্রবলেম হয়েছে যে একটা মানুষের একটা ঘর দরকার, অবশ্যই দরকার, মানে যেখানে আমি নিজের মতো করে থাকতে পারবো, অ্যাটলিস্ট ওইখানে আমাকে কেউ কিছু বলতে পারবে না। তো আমি বাসা নিয়ে খুব বেশি প্যারা খাইছি যে আমি বাসায় ঢুকতে পারবো না। এই যে একটা মানসিক টেনশন, আমি তখন না মানে আমার বন্ধুরা ছিল আমি হয়তো বা ও দেখবে কিনা ভিডিওটা আমি জানি না, আমার স্পেশাল একজন বন্ধু ছিল, বান্ধবী ছিল, আমি তার নামটা মেনশন করতে চাচ্ছি না। ও আমাকে মানে প্রচুর হেল্প করেছে, আমি ওর কাছেই থাকতাম প্রোগ্রাম শেষ করে। এই যে একটা বিষয় যে আমার নিজের বাড়ি আছে, আমি নিজের টাকা দিয়ে থাকতেছি একটা বাসায়, কিন্তু আমি বাসায় ঢুকতে পারবো না প্রোগ্রাম শেষ করে। মানে প্রোগ্রাম শেষ করে যাওয়ার পরে এই যে একটা কষ্ট, এইটা মনে হয় এইটাও এক ধরনের একটা স্ট্রাগল। আমি প্রোগ্রাম শেষ করে বাসায় ঢুকতে পারছি না। এটা তো হবেই, এটা একটা মানুষ। আমার যেটা হয়েছে যে আমার মনে হয় আমার বাবা অত টাকা পয়সা মানে আর্ন করতো না বিদেশে, কিন্তু আমার মনে হয় আমার মা বাবার পুরো সঞ্চয়টা দিয়ে তারা একটা ফ্ল্যাট কিনছে মানিকগঞ্জ, যেন আমার আর কোনো সমস্যা না হয়, যে আমার মেয়ে প্রোগ্রাম শেষ করে মানুষের বাসায় থাকে, আমার মানে বাসায় ঢুকতে পারে না। এই যে মা সামনে দাঁড়িয়ে আছে, এই যে এই বিষয়টা আমি জাস্ট আমার আজীবন মনে থাকবে এই বিষয়টা, যে আম্মু বলে কি, আমি ফোনে কথা বলছি, আম্মু বলে কি করবা তাহলে,
যাও। আমার একটা বন্ধু আরে। ছিল, ও আমাকে বাইকে করে করে নিয়ে প্রোগ্রামে যেত। ওরও অনেক ক্রেডিট আছে আমার এই জগৎটাতে। আমি ওর বাইক নিয়ে নিয়ে প্রোগ্রামে যেতাম। ও বাসায় অনেক কথা শুনতো যে কেন, হুম, বা আসলে তখন তো এত ইজি ছিল না একটা ছেলে মেয়ে সবসময় একসাথে সবসময়। চলাফেরা করা। আমি এক এক সময় এক এক বন্ধুর বাইক নিয়ে নিয়ে আমি প্রোগ্রামে যেতাম। সবসময় তো আর গাড়ি দিত না, তো ও তারপর আমাকে থাকার ব্যবস্থা করে দিত। তো সবকিছু মিলিয়ে যেটা উম, বাসার ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি, এই কষ্টটা আমার আজীবন থাকবে। তো আমার যেটা মনে হয়, আমার মা বাবার আজীবনের সঞ্চয়টা দিয়ে হলেও তারা, তাদের টার্গেট হচ্ছে তারা একটা বাড়ি করবে, মানে একটা ফ্ল্যাট নিবে। তো নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের ছোট একটা ঘর আছে, নিজের ঘর, নিজের যেটা ছোট হলেও ওখানে অনেক শান্তি। দিন শেষে আমি যখন তখন আমার মা বাবার কাছে যেতে পারি। যেতে পারে। আর এখন আমার মানে নিজেরও একটা, আমি ভাড়া বাসায় থাকি ঢাকাতে, বাট এখানেও আমার বাড়িওয়ালাটা খুব ভালো। আমি যখন তখন ঢুকতে পারি, নিজের মতো করে থাকতে পারি। যখন তখন মা বাবার কাছে যেতে পারাটা একটা মানে অন্যরকম একটা শান্তি। এটা, এই শান্তিটা পৃথিবীর অন্য কিছু দিয়ে পূরণ করা যাবে না। এটা একটা স্ট্রাগল। আর অবশ্যই বিভিন্ন মিউজিশিয়ান, সব মিউজিশিয়ান তো আর ভালো হয় না, সবার মেন্টালিটিও ভালো হয় না। বিভিন্ন সময় রাত বেরাত আমার থেকে যেতে হয়েছে। বিভিন্ন জায়গার মানে এক্সপিরিয়েন্স এক এক রকম। বিভিন্ন জায়গায় অনেক বেশি আনন্দের, অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি ওই জায়গাটাতে, আবার যেতে ইচ্ছে করেছে। এক প্রোগ্রামে 2বার গেছি ফুল ফ্যামিলি সহ। আগে তো আম্মুকে ছাড়া আমি কোথাও যাইনি। ওনাদের বাসায় থাকতে হয়েছে, কারেন্ট নাই, ঘরের কোনো ঠিক ঠিকানা নাই, ওখানে থেকেছি কেন? কারণ এই প্রোগ্রামটা শেষ করতে হবে। প্রথম দিন হয়নি, সেকেন্ড ডে আবার আবার যেয়ে করতে হবে। তো কষ্ট করেছি অনেক। আমার মনে হয় যে সবার লাইফেই কষ্ট আছে, তবে এখন যারা কাজ করছে ওরা অনেক ভালো আছে, আমি চাই ওরা ভালো থাকুক। তবে আমি কষ্ট করলেও দিন শেষে আমি ভালো আছি, কারণ আমার মা বাবার সাপোর্ট ছিল, ভালোবাসা ছিল। কোনোদিন তারা আমার আমার মাথার উপর থেকে হাত সরায়নি। আমি যে কোনো সিচুয়েশন আমার মা বাবার হাতটা পেয়েছি আগে, তো যার কারণে আমি ভালো আছি। এই যে তুমি গান, এই যে বাসায় ঢুকতে পারতা না, তোমার বাড়িওয়ালা বা প্রতিবেশী, তুমি তুমি এই যে একটা গ্রামের মেয়ে, তুমি বিভিন্ন জায়গায় শো করেছো, তোমাকে রাতে বিদেশ মানে যেতে হয়েছে, আসতে হয়েছে, মানে প্রতিবেশী দুইটা, আত্মীয় তিনটা, স্বজনদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পেয়েছো তুমি? নেগেটিভ Feedback অ্যাপ্রোচটা হচ্ছে, কতটা পেয়েছো? এত রাতে একটা মেয়ে মানুষ কিভাবে বাসায় ঢুকে? এত রাতে তো আমরা বাসায় ঢুকতে দিয়ে অ্যালাউ করতে পারি না। আর আশেপাশের মানুষ দেখতো যে আমি অনেক সময় বাইক থেকে নামতাম, অনেক সময় গাড়ি থেকে নামতাম। আর গাড়িতে অবশ্যই মিউজিশিয়ানরা থাকতো, 3টা 4টা ছেলে থাকতো, আমি থাকতাম একা। এখনো কিন্তু তাই। এই যে আমরা লাইভ শেষ করে যখন যাই, মিউজিশিয়ান ভাইয়েরা সবাই থাকে। আমি যখন গাড়ি থেকে নামি, অনেকেই কিন্তু এখনো তাকিয়ে থাকে। আমি কিন্তু এখন ঢাকাতে থাকি। আর তাহলে তখন কি হতে পারে? বলতো যে বাইক নিয়ে যায় প্রোগ্রাম করতে, গাড়িতে আবার এতজন ছেলে থাকে, মানে কিভাবে চলে? অনেক বাজে বাজে কথা আমার মায়ের কানেও আসতো। আমি শুধু আম্মুকে একটা কথা বলছি যে আমার উপর যদি বিশ্বাস ভরসা থাকে তাহলেই আমি এই জগতে থাকবো, নয়তো থাকবো না। ওই যে বললাম যে তারা বলছে যে তুমি করো যা ইচ্ছা, তোমার যেটা মনে যায় করো, আমরা তোমার পাশে আছি। কখনোই আমার মা বাবাকে কেউ হয়তো বা কষ্ট পেত, বাট ওই যে আমার মুখের দিকে তাকিয়ে আবার সবকিছু ভুলে যেত। এবং তারা তো জানতো আমি আসলে কতটুকু কি করতে পারি বা কিভাবে কি। এবং যারা আমাকে প্রোগ্রামে নিয়ে যাচ্ছে, তারা সবসময় আমার মা বাবার সাথে কানেক্টেড ছিল। এখন অবধি তারা আমার মা বাবার সাথে কানেক্টেড, তারা আমার মা বাবাকে চেনে। এবং যেভাবে বলতো যে আন্টি যেভাবে নিয়ে যাচ্ছে এইভাবে দিয়ে যাব, আমাকে সবাই খুবই আদর করতো। তো প্রতিবেশীরা কি বললো সেটা আমার মা বাবা কখনো কানে নেয়নি, এখন অব্দি স্টিল। তাদেরকে আমি যেটা বলবো সেটাই। আত্মীয় স্বজনের ভিতর যে খুনসুটিটা হয়, এই যে মেয়েকে যে প্রথম দিকে যেটা হচ্ছে যে মেয়েকে গান শেখাচ্ছে, নষ্ট করে ফেলবে, এদেরকে কোথায় বিয়ে দেবে, এই ধরনের এখন অব্দি মেয়েকে বিয়ে দিচ্ছে না। এই মেয়েকে কে বিয়ে করবে? আর মেয়ে মানুষ তো কুড়িতে বুড়ি, আর সেইখানে মহুয়ার বয়স হয়ে যাচ্ছে। ও যদি এখন বিয়ে না করে তাহলে কবে বিয়ে করবে? আমার মা ডিরেক্ট বলে দেয় যে আমার মেয়ে নিজে ইনকাম করছে। অবশ্যই একটা ছেলের থেকে আমার মেয়ে 1000 গুণে ভালোভাবে আমাদেরকে দেখছে যতটুকু পারছে। আমার মা বাবাকে আমি না দেখলেও তারা চলতে পারছে আলহামদুলিল্লাহ।
কিন্তু আমার মেয়ে হিসাবে আমার তো কিছু চাহিদা থাকে তাদের প্রতি। আমার ইচ্ছে হয় যে আমার মা বাবাকে যদি আমি এটা দিতে পারতাম, এই খুশিটা আমি করতে পারি এই গান করে। আমি আমার মা বাবার কথা, আমার মেয়ে যাকে পছন্দ হবে আমার মেয়ে তাকে বিয়ে করবে। আমার মেয়ে নিজে ইনকাম করছে, নিজে চলছে, আমাদের উপর তো সে ডিপেন্ডেন্ট না, তো তাকে আমরা কেন প্রেশার করব? আমরা তাকে বিয়ের জন্য কোনোদিনও প্রেশার দিব না। সে যখন আমাদের মা বাবা হিসাবে দায়িত্ব যে তুমি চাইলে বিয়ে করতে পারো এটা বলা, তারা আমাকে বলে। সো আমার উপর কোনো প্রেশার আমার মা বাবা কখনো দেয় না। তবে আমার ফ্যামিলির মানুষ অবশ্যই বলে যে বুড়ি হয়ে যাচ্ছে, বিয়ে কবে দিবা, বিয়ে হবে না, হ্যান ত্যান, এগুলো কথা আমার মা বাবাকে প্রতিনিয়ত শুনতে হয়। এই রিসেন্টও শুনতে হয়েছে, ফ্যামিলির মানুষরাই বলে, বাট আই ডোন্ট কেয়ার। আমরা যেটা জানি যে মুনা খুবই ফ্যামিলিয়ার, তার বাবা মাকে নিয়ে মাঝে মাঝে এই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এটা খুব ভালো লাগে। বাবা মার যে তোমার যে ভালোবাসাটা বাবা মার প্রতি, এবং তোমার একটা ছোট বোন আছে তার প্রতি যে তোমার স্নেহের জায়গাটা, এটা তোমাদের খুবই ভালো লাগে। এটা দেখে আমরাও খুব প্রাউড ফিল করি। মুনা অনেক ভালো আছে। আমি খুব ভালো আছি সত্যি। আমার একটা মানে এত সুইট একটা ফ্যামিলি, মাশাল্লাহ। আমি চাই যে সবাই আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া করুক। আমার ফ্যামিলিটা যেন এরকমই থাকে। আমার ফ্যামিলির বন্ডিংটা খুব ভালো। মানে আমার এক্সট্রা করে আছে না, আমার বন্ধুদের সাথে মিশতে হয় বলে আমি মিশি। আমার যদি কোনো বন্ধু জীবনে নাও থাকে আমার চলবে। কারণ হচ্ছে যেখানে মা বাবা বন্ধু হয়ে যায় তখন আর বাইরের কাউকে লাগে না। আমার বাবা আমার সব থেকে বেশি কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। তারপর আমি আমার বাবা মাকে সব কিছু শেয়ার করি, এভরিথিং। আচ্ছা, আমার আপস অ্যান্ড ডাউনস, আমার মন খারাপ, আমার ভালো লাগা, মন্দ লাগা, আমার কোনো ছেলেকে ভালো লাগলে অ্যাটলিস্ট আমি আমার বাবাকে বলি যে হ্যাঁ, আমি বলে দিই। আমার আম্মু আব্বু সব জানে, কারণ তাদের সাথে আমি শেয়ার করি। কারণ আমার যেটা মনে হয়, আমি বাহিরের বন্ধুরা হয়তোবা দু একজন ভালো বলবে, অনেকে জেলাস করবে, কিন্তু আমার মা বাবা তো জেলাস করবে না। আমার মা বাবা এটাতে হয়তোবা নেগেটিভ হলে আমাকে বলবে করবা না, আর পজিটিভ হলে বলবে আচ্ছা ওকে দেখতে পারো। সো সেই দিক থেকে আমার বন্ধুরাও বলে, আমার বান্ধবীরা বলে যে তোর মা বাবার মতো মানে মা বাবা আসলেই এই যে একটা মানে স্বস্তির জায়গা। আমি আমার মা বাবাকে আমার বন্ধুদের সাথে ট্যুরে নিয়ে যাই। আমি যে সিলেট ট্যুরে গিয়েছিলাম, এই ট্যুরের বিষয়ে সবাই জানে। নৌকাতে আমার মা বাবা আছে আমার সাথে, মানে যেইখানে আমার বন্ধুরা যেতে পারবে সেখানে আমার মা বাবাকে আমি নিয়ে ইজিলি যেতে পারি। তো এই ফ্রেন্ডলি, এই বন্ডিং, এটা সবার সাথে হয় না। আমার ফ্যামিলি হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ। আমি 2 দিনের জন্য বাড়িতে গেলেও আমার ফুল ফ্যামিলির সাথে আমি দেখা করি। আমার ফুল ফ্যামিলি সবাই মিলে আমি আড্ডা দেই, একটা জায়গায় যাই, একটা জায়গায় খাওয়া দাওয়া করি। এই রিসেন্টও করেছি। এটা দেখি আমরা মাঝে মাঝে ফেসবুক পোস্টে তোমার এটা দেখি। আর প্রত্যেকটা সন্তানের আসলে বাবা মার সাথে এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হওয়াই উচিত। মানে প্রত্যেকটা ফ্যামিলিতে এটা হওয়া উচিত। তবে তার মানে এই না আমার বাবা মা আমাকে শাসন করে না, আমাকে শাসনের জায়গায় একদম কড়া শাসন। আমার আব্বু এখনো অব্দি আমাদেরকে ধমক দিয়ে কথা বলে, মারে না কখনো, গায়ে হাত তুলেনি আমার মা বাবা কখনো আমাকে। আমার মনেই পড়ে না, মানে একটা টুকা দেওয়া যেটাকে বলে, ওইটাও আমার মা বাবা কখনো দেয়নি। আমাদের ফ্যামিলিতে কোনো মারামারি নেই। আমার আব্বুকে দেখেছি, আমার আম্মুকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। তো আমাদের ফ্যামিলির বন্ডিংটা খুব সুইট। আর আমার আম্মু আব্বু কখনো হাত ধরা ছাড়া হাঁটে না, মানে তারা এত সুইট একটা কাপল। লাইক আমি মাঝে মাঝে জেলাস ফিল করি যে ভাই আমি সিঙ্গেল, এখন আমার সামনে এরা প্রেম করে, হাত ধরে নৌকায় ঘুরে, আমি সিঙ্গেল। তো এই সুইটনেস এইগুলা দেখে আমি বারবার আমার মা বাবার প্রেমে পড়ে যাই, বারবার ভালোবাসতে ইচ্ছে করে। সব সময় এরকম যেন থাকে তারা, আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো যেন থাকে। এটা আমরাও দোয়া করি, আঙ্কেল আন্টির এই ভালোবাসা বন্ধন। আপনি তো দেখেছেন আমরা একসাথে খেয়েছি বন্যার বিয়েতে, আমার বান্ধবীর বিয়েতে তারা স্পেশালি বলে দেয় যে আন্টি আঙ্কেল যেন থাকে। তো এই বিষয়গুলো আমি কখনো হারাতে চাই না। অনেক গল্প শুনলাম যেটা হচ্ছে আমাদের যেটা হয় যে তোমার লাইফে কি এরকম ঘটনা ঘটেছে যে কোনো একটা স্টেজ শো করতে গেছো, মিউজিশিয়ানরা তোমার সাথে বাজায় নাই, যে মুনা ও তো ভালো না, ও তো ভালো গায় না, ওর সাথে আমি বাজাম, এরকম ঘটনা তোমার লাইফে কতবার হয়েছে? আমি অবশ্যই প্রত্যেকটা মিউজিশিয়ানকে প্রচন্ড রেসপেক্ট করি। এখন যারা আমার সাথে মিশছেন বা আমার সাথে বাজাচ্ছেন, বিভিন্ন চ্যানেলে গেলে তাদের সাথে দেখা হচ্ছে, আমার সিনিয়র যারা আছেন, এখন বলেন যে মহুয়া খুব সুইট, মহুয়া খুব ভদ্র মেয়ে। আমি জানি না আমি কতটুকু মানে ভালো ব্যবহার বা ভালোভাবে রেসপেক্ট তাদেরকে করতে পারি,
বাট আমি চেষ্টা করি সবসময় তাদেরকে রেসপেক্ট করার, রেসপেক্ট করে যাব ইনশাল্লাহ। আমি যদি কখনো আমার নিজের ব্যান্ডও করে ফেলি, অবশ্যই আমি 5 জন নিয়ে করব, সবাইকে নিয়ে তো করতে পারবো না, বাট আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, প্রত্যেকটা মানুষের সাথেই আমি আজীবন গাওয়ার ইচ্ছে আমার থাকবে। বাট আমার সাথে যেটা হয়েছে, আসলে আমি তো খুব রিসেন্ট টুকটাক টেলিভিশন শো করছি, বাট কিছুদিন আগে পর্যন্ত আমি তো আসলে জুনিয়র আর্টিস্ট। আমি এটাই বলতে আমি হ্যাপি এটা বলতে, আমি জুনিয়র আর্টিস্ট। সিনিয়র আর্টিস্টদের যে মিউজিশিয়ানরা থাকতো, যারা এখন আমার সাথে বাজান, তো তারা আমি কি বলবো, তারা তাদের সাথেও বাজাতেন, আমার সাথেও বাজাতেন। হয়তোবা বাজনার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল, তবে আমি ভদ্র হলেও আমি কিছু সময় প্রতিবাদ করেই এসেছি। প্রতিবাদ না করতে পারলে অনেক সময় প্রতিবাদের ভাষা চোখ দিয়েই হয়ে যায়, আবার অনেক সময় প্রতিবাদের ভাষা প্রকাশ করতে হয়, কিছু সময় না করলে আবার সমস্যা। তো আমি দু একটা জায়গায়, দু একটা স্টেজে বলতে বাধ্য হয়েছি। আমি রেসপেক্ট দিয়েই বলেছি যে আপনারা গুণী মিউজিশিয়ান, আপনারা যদি না বাজান তাহলে সবাই ভাববে যে হয়তোবা আপনারা বাজানোটা ভুলে গেছেন আমাকে দেখে। তো এটা আমি রেসপেক্টের সাথেই বলেছি এবং আজীবন বলবো। আমার সাথে যদি কোনো মিউজিশিয়ান যায়, আমি কোনোদিনও চাই না আমার পরে যে আর্টিস্টটা আসবে তার সাথে খারাপ বাজানোর জন্য। তবে এটা কিন্তু হয়ে আসছে আমাদের আজীবন, কেন হয়ে আসছে আমি জানি না। এই বিষয়টার সাথে আমি একেবারেই কোনোদিনও একমত হতে পারি না। আর মিউজিশিয়ানরাই বা কেন এটা অ্যালাউ করে? মিউজিশিয়ানরা তো হওয়া উচিত সার্বজনীন, আমরা শিল্পীরা সার্বজনীন, তো মিউজিশিয়ান ভাইয়াদেরও হওয়া উচিত আমরা সার্বজনীন। আমি যেটা জানি, আমার যেটা প্রতিভা, আমি কেন আরেকজন আর্টিস্টের মুখের দিকে তাকে আমি সেটা করব না? আমার করতে হবে। হতে পারে আমি একজন সিনিয়র আর্টিস্টের সাথে গেছি, আমি জুনিয়রের সাথে বাজাবো, তার মানে কি এই যে জুনিয়র কোনোদিন ওই সিনিয়রের জায়গাটা নিতে পারবে? আমি মহুয়াই থাকবো, অবশ্যই সেটাই হবে। আমি ধরেন আমার সিনিয়র, আমি লাইলা আপুকেই ধরলাম, ধরেন লাইলা আপুর তো আলাদা ফ্যান, অবশ্যই তার আলাদা দর্শক, আমার আলাদা দর্শক। লাইলা বলে যারা চিৎকার করবে তারা মহুয়া বলবে না, যারা মহুয়া বলে চিৎকার করবে তারা হয়তো বা লাইলা বলবে না। কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো তার জায়গাটা নিতে পারবো না। তাহলে যদি লাইলাপুর মিউজিশিয়ানরা আমার সাথে বাজায়, আমি তো আমার মতো করে গাইবো, আমি তো লাইলাপুর গাওয়াটা কপি করতে পারবো না। আমি কোনোদিন লাইলা হতে পারবো না, আমি কোনোদিন সালমা হতে পারবো না। আমি মহুয়া মুনাই হব। আমি বড়জোর তাদেরকে রেসপেক্ট করি, তাদেরকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, কিন্তু আমি কোনোদিনও তাদের জায়গা নিতে চাই না, কোনোদিন জায়গা নিতে পারবো বলে আমার মনে হয় না। কিন্তু আমি হব, আমি মহুয়া মুনা হব। সবাই বলবো আমাদের একটা মহুয়া মুনা আছে, আমাদের একটা মহুয়া মুনা ছিল। তবে আমার সাথে অনেক হয়েছে, এটা বর্তমানে হয় না, একটা কথা মনে হয় হবে না। দর্শক যেটা হলো যে এখানে লাইলার মিউজিশিয়ানের রেফারেন্স দিয়ে একটা উদাহরণস্বরূপ বলছে, আসলে এটা কিন্তু তারা না। হ্যাঁ, তারা না, এটা আবার অনেকে ভুল বুঝতে পারে। অনেকে ভুল বুঝলে হবে না। আমি যথেষ্ট পরিমাণ সুন্দর করে বুঝিয়ে বলেছি যে আমি কোনোদিনও সেটা হতে পারবো না। সো হচ্ছে আমার খুব পছন্দের আর্টিস্ট আর কি, তো আছে না যে লাইলা আপু আমাকে অনেক আদর করে। উনি মনে হয় প্রত্যেকটা আর্টিস্টকে, ওনার মতো একজন আর্টিস্ট খুব কমই আছে। আমাদের মনে হয় না যে ও কেন আসবে, ও কেন গাইবে, এই বিষয়টা অনেকের মধ্যেই আছে। তবে আমার লাইলাপুর মধ্যে এটা নেই, আমি দেখি নাই। আমার যেটা মনে হয়েছে যে ছোট মানুষদেরকে ওরাই তো গাইবে, ওরা করবে, একটা বাবুদের মতো করে আদর করা আছে না, এটা আমি লাইলাপুর কাছ থেকে পাই। আমার মনে হয় প্রত্যেকেই পায়, আর লাইলাপু এর জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পায়। আমার যেটা মনে হয় আর্টিস্টদের কাছ থেকে একটা আদর, ভালোবাসা, একটা সম্মান এক্সট্রা ভাবে, যে হুট করে একটা মাথায় আসা না যে আমি এই আপুকে দিয়ে একটা উদাহরণ দিই, এটাও কিন্তু একটা ওই সম্মানের জায়গা থেকেই আসে। মানুষের ভালোবাসা দিতে হলে আসলে কোনো টাকা খরচ করতে হয় না, ভালোবাসা দাও, ভালোবাসা নাও, মুখের একটা কথা, আন্তরিকতাটাই সবচেয়ে বেশি প্রয়োজন। বিষয়টা ওখানে যে আমি একজনের সাথে, আমি আজকে মোটামুটি যখন আর কি ছোট মানুষরা থাকে, আমি যেরকমটা ছিলাম আগে, আমি কিন্তু তাদের সাথে ওই ব্যবহার করি না, কারণ আমি এই জায়গাটা পার করে এসেছি একটা সময়। আমি জানি কেমন ফিল হয় যদি আমার সাথে মিউজিশিয়ানরা ভালো না বাজায়, যদি আমাকে 2টা গান গাইতে না দেওয়া হয়, এই ফিলিংসটা কিন্তু আমি জানি। আমিও কিন্তু স্টেজের পাশে বসে একটা গান গেয়ে চলে আসছি। তোমার কি এমন হয়েছে যে তুমি স্টেজে উঠছো, মিউজিশিয়ান নেমে গেছে, তোমার সাথে বাজায় না? এটা হয়নি, তবে কম বাজিয়েছে। হ্যাঁ, একজন বাজায় নাই, হয়তো বা ঢোল বাজায় নাই, বা বাঁশি ছিল না। আমি কিন্তু ফোকটাই গাই অনেক আগে থেকেই, তো ফোকেরই মিউজিশিয়ানরা স্টেজে আছে রানিং। তো সিনিয়র আর্টিস্ট একটু পরে উঠবেন, আমি জুনিয়র আর্টিস্ট হিসেবে আগে উঠলাম। কোনো রকম জাস্ট একটা পিচ কিবোর্ডের
আর আমাদের অক্টোপ্যাডটা বাজাতে হবে বলে বাজাচ্ছি। দ্যাটস ইট। আর ঢোলটা নিয়ে এটা- অনেকে অনেক সময় ছিল, অনেক সময় নেমে গেছে, তারাই আজকে মন প্রাণ খুলে আমার সাথে তোমার বাজাচ্ছে। প্রশংসা করতেছে, প্রশংসা করছে, আমার জি। সাথে বাজাচ্ছে। বাজাচ্ছে। তো বা এই জিনিসটা আমি চাই না আমার জুনিয়রদের সাথে হোক। আমার মিউজিশিয়ান যদি কোথাও থাকে কখনো, আমি ওইভাবেই আমার ইচ্ছে যে সবার সাথে একভাবে বাজবে, একসাথে সবকিছু হবে। দ্যাটস ইট। এটাই, এতটুকুই চাওয়া, আর কিছু চাওয়ার নেই। সবাই ভালো গান, সবাই ভালো করুক, এটাই আমি যেটা পেয়েছি হওয়া উচিত ওইটা যেন আমাদের না সবার। হয়। তুমি তোমার লাইফের যে স্ট্রাগল লাইফে আমি কথাটা শুনলাম, মিউজিশিয়ানদের কথা শুনলাম, আমাদের যেটা হয় না, সিঙ্গারদের মধ্যে এক ধরনের গ্রুপিং থাকে, হুম। এটা কতটা তুমি সাফার করো? মানে যেটা হয় যে আচ্ছা ওকে কেন এই শোতে নিবেন ভাই, ওকে না একে নেন, বা এরকম। এটা কিন্তু একটা সময় সিঙ্গারের কান পর্যন্ত চলে আসে কিন্তু, যে ওই আর্টিস্ট আমার নামে এক জায়গায় কমপ্লিট করছো। এটা কতটা সাফার করো তুমি, কতটা করতেছো এখন? আমি ডিরেক্টলি কিছু শুনিনি। হ্যাঁ, আমার মানে আমি কখনো দেখিনি যে আমাকে নিয়ে আলাদাভাবে গসিপিং করা, বা আছে না যে আলাদা, আমাকে আলাদা করে দেওয়া, তারা আলাদা গ্রুপ আমি আলাদা গ্রুপ, যে মহুয়াকে এখানে আসতে দেওয়া যাবে না। আমি ওটা হয়তোবা দেখিনি, নিজের কানে শুনিনি, নিজের চোখে দেখিনি, বাট আমার মনে হয় যে আমি কিছু কিছু জায়গায় আমার যারা মিলে আসলে কথাগুলো বলে, অটোমেটিক্যালি কিভাবে কানে চলে আসে আমি জানি না। আমি সেটাই বলতেছিলাম যে হ্যাঁ, কথাগুলো কিন্তু তো কানে চলে আসে একটা সময়। আমি সাফার করেছি বলতে, আমি তো থেমে নেই, আমি তো করছি টুকটাক, আমি তো কাজ করেই যাচ্ছি। আমি তো হয়তোবা একদিন আগে একদিন পরে যেটা আমার কাছে আসার সেটা আসবেই। কেউ আমার পেছনে বদনাম করে বা কেউ আমাকে পিছন থেকে টেনে ধরে রাখতে চাইলেও এটা পসিবল না। আমি ঠিক আমার গন্তব্যে পৌঁছাচ্ছি এবং পৌঁছে গেছি। আমার যেটা মনে হয় আরো অনেকটা পথ পাড়ি দেওয়ার আছে, বাকি, ইনশাল্লাহ। বাট আমাকে কেউ কিছু করে কোনোদিন কিছু করতে পারবে না। তবে আমার যেটা মনে হয় যে আমি আরো কিছু জায়গায় আমার গাওয়া উচিত ছিল, যে জায়গাগুলো আমার কাছে আর্টিস্ট হিসেবে মনে হয় না যে প্রত্যেকটা আর্টিস্ট ওখানে গান করছে, আমি কেন নেই। এই একটা বিষয়ে ধরেন একটা কষ্ট থাকে মানুষের, যে আমার সার্কেল, আমার কিন্তু একটা সার্কেল আছে, অবশ্যই। সবাই আমার বন্ধু না, কিন্তু সবাই আমার সার্কেল না, কিন্তু আমার কিন্তু একটা দিন শেষে সার্কেল আছে। তো আমার সার্কেলের মানুষগুলো যদি আমাকে ছেড়ে গ্রুপ ট্যুরে চলে যায়, আমার কিন্তু একটু হলেও খারাপ লাগবে। তো লাইক আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রিটাও একটা গ্রুপ ট্যুরের মতো, একটা ট্যুরে গেছে ধরেন সবাই, সেখানে যেমন আমি যেতে না পারলে আমার কষ্ট হবে। আমার সার্কেলের সবাই মিলে যদি একটা ধরেন কোনো একটা স্টুডিওতে বা কোনো একটা টেলিভিশন চ্যানেলে বা কোনো একটা নতুন একটা প্রজেক্টে, যে প্রজেক্টটাতে আমার সার্কেলে সবাই আছে, আমি নেই, কেন নেই? যেটাতে আমার থাকার দরকার ছিল, কথা ছিল, হয়তো কেন নেই সেটা আমি জানি না, বাট আমার থাকার দরকার ছিল, কথা ছিল, আমার ইচ্ছে ছিল। এটা ইচ্ছে পোষণ আমি করতেই পারি। প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছে থাকে, আমরা যে সার্কেলে সবাই মিলে এক জায়গায় কাজ করতে পারার একটা কিন্তু আনন্দ আছে আলাদা। অবশ্যই। তো আমার সার্কেলের সবাই টুকটাক যে প্রজেক্টগুলোতে থাকে, আমাকে কিভাবে যেন আমি সেখানে যুক্ত হয়ে যাই, থাকি। কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো মানুষ আলাদাভাবে পছন্দ করে, যেমন কোক স্টুডিও বাংলা, আমাদের এটা মানে পপুলার সব থেকে, যেটা একটা প্রজেক্ট, একদম একটা প্ল্যাটফর্ম, সবাই পছন্দ করে। কিন্তু আরো একটা প্রজেক্ট হয় আমার জানা মতে, আমার দেখা সব থেকে আমারও পছন্দের, আমি যে এখানকার গান অনেক বেশি পছন্দ করি। আর আমার বাংলাদেশ না, শুধু বাংলাদেশের বাহির থেকেও মিউজিশিয়ানসরা এখানে কাজ করে এবং আগ্রহ দেখায় যে হ্যাঁ এই প্রজেক্টের সাথে কাজ করব বা যুক্ত থাকতে পারলে আমাদেরও একটা বেনিফিট, তারা মানে বেনিফিটেড হবে। অবশ্যই। সেই জায়গা থেকে অ্যাজ এ আর্টিস্ট, অ্যাজ এ আমার কো আর্টিস্ট যারা আছে তারা কাজ করছে, সেই জায়গা থেকে আমার মনে হয় আমার একটা পার্সোনাল ইচ্ছে আর কি, যে বাংলা বাউল স্টুডিও নাগরিক টেলিভিশনের খুব জনপ্রিয় একটা ফোক প্ল্যাটফর্ম। হ্যাঁ, ফোকটা যে একটা মানে একটা কুলিং ভাইব দেয়। ফোক মানে শুধু দুঃখ কষ্ট কান্না এটা না। যেমন আমাদের আমি একটু নাম নিয়ে বলতে চাই যে আমাদের কোক স্টুডিও বাংলা থেকে যে গানগুলো আসছে, সেই গানগুলো জলের গান, এগুলার গান শুনলে মনে হয় যে ফোকটা কিন্তু একটা কুলিং একটা ভাইব দিচ্ছে। তো আমিও এই জায়গার যে গানগুলো আমাদের আকাশ বাংলা বাউল স্টুডিও, যেটা আকাশ মাহমুদ হচ্ছে সেগুলোর আমাদের কম্পোজিশন করছে, সেই সাথে আরো দেশ বিদেশের অনেক ভালো গুণী মিউজিশিয়ানরা এখানে বাজাচ্ছেন, মানে একসাথে কাজ করতে চাচ্ছেন।
তো আকাশ মামা যেহেতু আমার খুব ভালো একজন কাছের বন্ধু, কাছের মানুষ, এক সার্কেলের মানুষ, এবং আমার সার্কেলের প্রায় অনেকেই বাংলা বাউল স্টুডিওতে কাজ করেছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমি সব জায়গায় কাজ করেছি, আমার বিভিন্ন জায়গায় ফেস করতে হয় আমি কেন বাংলা বাউল স্টুডিওতে গান করিনি এখনো। আচ্ছা আমি সব জায়গায় এটাই বলি যে প্রত্যেকটা জিনিসের তো একটা সময় আছে, আমার যখন সময় হবে অবশ্যই আপনারা আমাকে দেখতে পাবেন। তবে এই জায়গাটাতে আমার ইচ্ছে আর কি, ইচ্ছেটা আমি পোষণ করলাম। আমার মনে হয় এইখানে আমার আরো অনেক আগে গাওয়া উচিত ছিল। তো আমি জানি না কেন হয়নি, হয়তো বা খুব তাড়াতাড়ি হবে, দর্শকরা খুব তাড়াতাড়ি পাবে আমার আমার বাংলা বাউল স্টুডিও থেকে গান, এবং যেটা পাবে একদম ধামাকা, যেটা এত দেরি করে আসে সেটা প্রত্যেকটা হ্যাঁ মানে ওই যে সবুর হ্যাঁ সবুরের ফল, অপেক্ষার ফল হ্যাঁ 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 যেটা মিষ্টি অনেক হয়। মিষ্টি হয়, আমারও ওটাই হয়তো বা হবে। তবে আমি জাস্ট ইচ্ছেটা আজকে প্রকাশ করলাম, কারণ ভাইয়া বলেছে আমি যেন আমার মনের সব কথা আজকে বলি, যার কারণে আমার একটা মনের ক্ষুধা বা মনের ইচ্ছে আমি এখানে প্রকাশ করলাম, দ্যাটস ইট। এরকম অন্যান্য আরো অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে আমার গাওয়ার অনেক আগে থেকে ইচ্ছে ছিল, হুম। সেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করছি। আমার অত তাড়া নেই, আমি খুব বেশি ধৈর্যশীল একটা মেয়ে, আমার প্রত্যেকটা জিনিসে অনেক ধৈর্য, আমি খুব ধৈর্য ধরতে পারি। আমার মনে হয় আমি আরো অনেক ধৈর্য ধরলে আমার আরো অনেক ভালো কিছু আমার সামনে আসবে ইনশাল্লাহ। না, প্রত্যেকটা সেক্টরে যে কোনো পেশাতে আছে সেখানে আসলে তাড়াহুড়ার জিনিসটা খুব একটা ভালো হয় না। একদম না। মানে প্রত্যেকটাতে ধৈর্য ধরতে হয়, ধৈর্যটাকে তো এরকম ধরে আমার আরো আগাতে অনেক হয়। অনেক জায়গায় গাইতে হবে, আমার ইচ্ছে আছে তোমার- গাওয়ার। তুমি আমাদের কাছে অনেক ছোট, হুম, তোমার জীবনে অনেক বড় লম্বা একটা পথ এখনো পড়ে আছে। একদমই তাই। অবশ্যই ভালো কিছু করবে, ভালো কিছু করবা ইনশাল্লাহ, এটাই আমাদের দোয়া, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা হুম। অলওয়েজ তোমার। তবে আমি এটা কিছু কথা আমি বলতাম না, আপনি বলার জন্য সাহস দিয়েছেন আর জিজ্ঞেস করেছেন যে আমাকে নিয়ে কোনো গ্রুপিং হয় কিনা, বা আছে না যে আর্টিস্টরা আলাদা বা কিছু। আমি গ্রুপিং বুঝি না, আমি যেটা বুঝি যে আমার এখানে থাকা দরকার, আমার এখানে গাওয়া দরকার ছিল, আমাকে রাখা যেত, আমি থাকতে পারতাম। তো অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমার মনের দুঃখটা বা ভালো লাগা মন্দ লাগা সবটা মিলিয়ে আমি শেয়ার করলাম। ডেফিনেটলি এটা আমার এই শোটাতে আসলে যেটা হচ্ছে এখানে কোনো বাধ্যবাধকতা নাই। একদমই তুমি তাই। তোমার মনের কথাটা, তোমার দুঃখের কথা, তোমার আনন্দের কথা তুমি নির্দ্বিধায় শেয়ার করতে পারো, এটাতে কোনো প্রবলেম নেই। তো মনে তোমার অনেকগুলো কথা শুনলাম। আমরা সবাই কিন্তু খুবই মানে আমরা কিন্তু মধ্যবিত্ত না, আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সবাই। আমরা প্রত্যেকটা মানুষের জীবনে আর্থিক কষ্ট থাকে, সেটা আমার আছে, আরও 10জন আর্টিস্টের আছে, সবার থাকে। তো মুনা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আর্থিক টানাপোড়েনটা কিভাবে মোকাবেলা করেছে? আবার ইমোশনাল হয়ে যাব। যাই হোক, আমি আসলে আমার ওই যে বললাম, আমার বাবা মা কোনোদিন আমাকে দুঃখ কষ্ট বুঝতে দেয়নি। আর সব থেকে বড় কথা, আমার চাহিদা খুব কম। আর একজন মানুষের চাহিদা যখন খুব কম থাকে, সে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি কেন, রাস্তার মানুষরা কি চলাফেরা করছে না, তারা কি বেঁচে নেই? অবশ্যই। অবশ্যই আছে। চাহিদা এত কম হওয়া সত্ত্বেও কিছু কিছু সময় তো কিছু জিনিস থেকেই যায় যে থেকেই যায়। এই জিনিসটুকু থাকলে হয়তো বা ভালো লাগতো। কিন্তু আমার মা বাবা কখনো বুঝতে দেয় নাই যে তুমি আমরা অত স্টেবল ফ্যামিলি থেকে বিলং করি না, আমরা অতটা বড় লোক না, আমরা মধ্যবিত্ত, এটা কখনো ফিল করতে দেয় নাই। আর আমিও খুব বুঝদার একটা মেয়ে, আমার মনে হয় এইসব দিক থেকে আমি খুব বুঝি। আমি কখনো ওই জিনিসটা চাই নাই আমার মা বাবার কাছে, যে জিনিসটা তাদের সাধ্যের বাইরে। আমি যেটা প্ল্যান করেছিলাম যে আমি যদি নিজে ইনকাম করে কিছু করতে পারি আমি করব, আদারওয়াইজ করবো না, ওই জিনিসটা আমার লাগবে না। তো এই যে একটা মন মানসিকতা, এটা কিভাবে যে আমার ভিতরে আসছে আমি জানি না। তবে হয়তোবা আমার মাকে দেখেই, আমার আব্বু আজীবন বিদেশ থাকলো, আমার মায়ের একটা এক্সট্রা কোনো শখ নাই, আহ্লাদ নাই। আছে না যে একটা মানুষ জামাই বিদেশে থাকে, খুব হাই ফাই হয়ে চলতে হবে বা টাকা পয়সা খরচ করার বিষয়ে, এই বিষয়টা আমি দেখছি যে আমার মা অনেক লক্ষ্মী। আর এই ব্যাপারটা হয়তো আমি মায়ের কাছ থেকেই পেয়েছি। তবে আমি প্রথম হচ্ছে গান শেখাই। আমি আমি পারি না, আমিও এখনো শিখছি, কিন্তু আমি যতটুকু পারি এতটুকু তো অন্তত ছোট মানুষকে ছোট বাচ্চারা এগুলো শেখাতেই মানে পারে। শেখাতেই পারি। হুম। তো আমার প্রথম একজন মানে স্টুডেন্ট আসলো, ওই শিল্পকলা থেকেই আমি ওকে পাই। ও বলে যে
শিল্পকলা না সাহিত্য আমার ঠিক এতটা খেয়াল নেই। আচ্ছা আচ্ছা ওর মা বলল যে আমাকে খুব মানে এখন অবধি ওরা হয়তো আমাকে দেখে, ওর নাম হয়তো আমি খুব খুব ভুল না করলে ঝুমুর, ও আমার প্রথম স্টুডেন্ট। হুম ও এখন বড় হয়ে গেছে, আমার ছোট বোনের সেম ব্যাচ। ওদের সাথে আমার একটা ফ্যামিলিগত সম্পর্ক হয়ে গেছে। তো ওর মা আন্টি আমাকে প্রথম বলল যে মোনা তুমি আমার মেয়েকে গান শেখাও না। আমি বলি আন্টি আমি তো খুব একটা পাই না। বলে তুমি যেটুকু পারো। উনি আমাকে প্রথম 600 টাকা আমার বেতন হয়। তবে আমার মনে আছে ছোটবেলায় মানুষ কান্নাকাটি করে, কত কিছু করে না। হুম হুম আমার মানে আমি না সবসময় বলতাম আল্লাহ আমি যদি মাসে 500 টাকা ইনকাম করতে পারতাম। সিরিয়াসলি কেউ বিশ্বাস করবে না এটা, হুম বাট আমি আমি মানে এই জিনিসটার জন্য এখনো মাঝে মাঝে না আমি বসে ভাবি যে আল্লাহ কিভাবে, আল্লাহ আল্লাহ আছে তো অবশ্যই আছে, কিন্তু কিভাবে শুনে আল্লাহ এইভাবে ডাক। আমি বলি আল্লাহ আমি যদি 500 টাকা ইনকাম করতে পারতাম প্রতি মাসে 500 টাকা। হুম হুম তারপরে আমি ইনকাম করলাম 600 টাকা করে। ও আমার কাছে গান শিখবে, আমার প্রথম ইনকাম 600 টাকা। এরপর আমাদের মানিকগঞ্জের মানে আমি জেলারের মেয়েকে, আমাদের মানিকগঞ্জে ছিলেন যিনি জেলার, আচ্ছা আচ্ছা জেলারের মেয়েকে আমি গান শেখাতাম। ওনাদের সাথেও আমার এখনো ভালো সম্পর্ক। আমি শেখানোর পর আমার বোন শিখিয়েছে ওদেরকে। আচ্ছা আচ্ছা উনি আমাকে পেমেন্ট করতো 2500 না 3000 টাকা। তো আমার মান্থলি প্রায় 3000 টাকা করে স্যালারি আসা শুরু হলো, যে আমি মাস গেলে ওদেরকে আমি তুলনামূলক গানও বেশি শিখাতাম। মানে 4 দিন করে তো সপ্তাহে শিখাতে হয়, আমি 5 দিন 6 দিনও শিখাতাম। তো এই যে নিজে ইনকাম করতাম কষ্ট করে, আমার নিজের যখন আমি কলেজের ফিস, আমার তারপর হচ্ছে কলেজে এই যে আমাদের ভর্তি, তারপর এই যে যে বিষয়গুলো আমি যে টুকটাক আমার নিজের টাকা দিয়ে চলতে পারতাম ক্লাস 9 থেকে। আমি ফ্যামিলির কাছ থেকে কখনো টাকা পয়সা নেইনি। ক্লাস 9 থেকে? ক্লাস 9 থেকে। তোমার নিজের টাকায় হ্যাঁ, চলো? আমি ক্লাস 9 থেকে নিজের টাকায় চলি। বাহ। আর এইটার জন্য আমার মা বাবা খুব বেশি প্রাউড ফিল করে। বাহ। আর আমার ওই যে প্রথম ইনকাম, ওই যে ওটাই বললাম, আমি তো ইন্টারের পর থেকে হচ্ছে স্টেজ প্রোগ্রামগুলো শুরু করি। আর তার আগে ওই টুকটাক একাডেমিক প্রোগ্রামগুলো করতাম আর হচ্ছে গান শেখাতাম। 2-3টা স্টুডেন্ট ছিল আমার মোটামুটি 4,500 টাকার মতো মাসে মানে স্যালারি আসতো। আমি ওইটা থেকেই আমার যতটুকু যা শখ আহ্লাদ এগুলো পূরণ করতাম। সেই সাথে আমার বোনকে টুকটাক কিনে দেওয়া, আম্মুর জন্য টুকটাক কিছু কিনে নিয়ে আসা, এটা যে একটা আলাদা শান্তি কাজ করতো। তবে আমার ইচ্ছে হতো তখন আমি যদি আরো বেশি কিছু আমার পরিবারের জন্য করতে পারতাম, আর একটু দামি কিছু একটা জিনিস দিতে পারতাম, আমার বোনকে আর একটু দামি একটা জিনিস গিফট করতে পারতাম, একটা ভালো রেস্টুরেন্টে খেতে পারতাম, এরকম একটা ইচ্ছা তো সবসময় ছিলই। তবে আমার আব্বু অনেক কষ্ট করেছে। সে মানে আছে না যে নিজে ইনকাম করছি কিন্তু নিজে একটা জিনিস ঈদের পর ঈদ মানে নতুন জামা কাপড় কিনছে বলে তো বলতো আর কি যে হ্যাঁ কিনছি নতুন জামা ঈদ, কিন্তু আমি তো বুঝতাম, এতটুকু তো বুঝতাম যে সে হয়তো বা নিজে না নিয়েও আমাদেরকে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো ভাবলে অনেক সময় যে কি কি হয়ে গেছে আমাদের সাথে, কি ছিল। এখনো যে অনেক বেশি আমি মানে অনেক টাকা ইনকাম করছি বিষয়টা ওরকম না, আমি এখনো স্ট্রাগল করে যাচ্ছি। তবে এখন আমি ভালো আছি, সব থেকে ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি শান্তিতে আছি। আপনি কিছুক্ষণ আগে বললেন না যে তুমি অনেক মানে ফ্যামিলি আর একটা মেয়ে, ফ্যামিলি নিয়ে খুব সুখে আছো, শান্তিতে আছো। আমি খুব শান্তিতে আছি। এই শান্তিটা খুব দরকার একটা ফ্যামিলিতে। আমি যতটুকু ইনকাম করছি আমার পরিবারকে নিয়ে আমি শান্তিতে থাকতে পারছি, খেতে পারছি ভালো মতো। তবে একটা সময় ছিল আমার মনে চাইতো যে এই জামাটা যদি কিনতে পারতাম। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আইফোন। আমি যেহেতু গান করতাম আমার মনে চাইতো কি আমার একটা আইফোন থাকতো। আমি যখন প্রোগ্রামে যেতাম প্রত্যেকটা আর্টিস্টের হাতে আইফোন থাকতো। মানে আমার সাথে তো সব সিনিয়র আর্টিস্টদেরই প্রোগ্রাম পড়তো। তো সিনিয়ররা যখন যেত সবার হাতেই দেখতাম আইফোন। আমি শুধু শুনতাম আইফোন আইফোন আইফোন। আমার মনে হতো আমার যদি একটা আইফোন থাকতো। আমি আজ জীবনে ভুলবো না, আমার আব্বু যখন একবারে চলে আসলো করোনার সময়টা আমার খুব বেশি। সৌদি আরব। হ্যাঁ, তার আগে ব্রুনাই নাকি আমি জানি না, আরো অনেক জায়গায় ছিলাম, তখন অনেক ছোট ছিলাম। তবে আমি বড় হওয়ার পরে থেকে আব্বু সৌদি আরবেই ছিল। তো আমি দেখলাম যে আব্বু যখন একবারে চলে আসবে আমার জন্য আইফোন কিনছে। একটা মানুষ
সে সারা জীবনে ইনকাম করে একটা দামি জিনিস নিজের জন্য কিনে নেয়। আরে, সে আমার জন্য 11 প্রো, হুম, সেটা আপডেট তখন Update, নতুন আসলো, নতুন 11 প্রো, 11 প্রো ম্যাক্স, আচ্ছা 12 তখন নামই নাই কোনো। আচ্ছা আচ্ছা, সে তার ইনকামের, আমার মনে হয় তখন তো লাখ টাকার নিচে কি আর আইফোন হয় নতুন না, যখন তা আসে। হয় না। তো সে আমার জন্য আইফোন, তারপর হেডফোন টেডফোন এগুলো সব নিয়ে আসছে, কিনছে ওইখানে। কিনে আমি আমি মানে তখন তো এত ফিল করতে পারি নাই, বাট কান্না এখন করে বুঝি। দিয়েছিল আইফোনটা পাওয়ার পরে? ওই যে বললাম, এই মাত্র বললাম যে তখন তো এতটা ফিল করতে পারি নাই, এখন বুঝি যে নিজের ইনকাম করে একটা জিনিস কেনা কতটা কষ্টের হতে পারে, বা কিছু কতটা স্যাক্রিফাইসের দরকার। আমার আব্বু একটা গোল্ড কিনতে পারতো আমার মায়ের জন্য, মায়ের জন্য। বা তার নিজের জন্য একটা কিছু করতে পারতো। সে আমার খুশির জন্য, আমার আনন্দের জন্য সে আমার জন্য আইফোন কিনে দেয়। এবং বিশ্বাস করবে না কেউ, আমি সেই 11 প্রো এই লাস্ট ডিসেম্বর পর্যন্ত ইউজ করেছি। আমি এর মধ্যে কোনো কোনো আপডেট মোবাইল, মানে কোনো ভার্সন নেইনি। না ভাই, না, কেন নেইনি? আমার বাবা এত কষ্ট করে তার লাইফের, কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কাছে 50,000 টাকা অনেক বেশি। অনেক টাকা সেইখানে আমাদের কাছে। 1 লক্ষ টাকার উপরে দাম দিয়ে ফোন, সেই মোবাইল যে আমাকে দিছে, সেটা আমি এত তাড়াতাড়ি মানে দিয়ে অন্য আরেকটা নিব, দরকার নেই। আমি রিসেন্টলি ওই মোবাইলটা, তো অনেক বয়স হয়ে গেছে, আচ্ছা 6-7 বছর। তো আমার মনে হলো যে এখন যেহেতু আমি কন্টেন্ট বানাই, ছবি তুলি, আমার একটা আপডেট মোবাইল মোবাইল দরকার। দরকার। দেন আমি একটা মোবাইল নিয়েছি, তবে অবশ্যই ব্র্যান্ড নিউ না। আচ্ছা মুনা, তোমার অনেক গল্প শুনলাম, তোমার ফ্যামিলির গল্প শুনলাম, তোমার বাবার কথা শুনলাম যে আঙ্কেল, তার প্রবাস জীবন অনেক দিন 30 কেটেছে, তার বছর। তার জীবনের অর্ধেকটা সময় সে হ্যাঁ। প্রবাস কেটেছে নাকি। তো আর আন্টির যে কথাগুলো শুনলাম, সে আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশীর কাছ থেকে সবার সাথে অনেক ফাইট করে fight একাই করে জীবনটা কাটিয়ে জীবন দিয়েছে, কাটিয়ে যে দিয়েছেন, সময়টা হয়তো আমার বাবার, আমার মার পাশে থাকা পাশে দরকার থাকার ছিল। কথা ছিল। তো সেই বাবা মা আজকে মুনা বাবা মার কাছে কি বলবে? তোমার জন্য, তোমাদের জন্যই, তাদের জীবনের দুইজন মানুষের এই স্যাক্রিফাইসটা, বাবা মাকে কি বলবো? আসলে বাবা বাবা তো দূর থেকে আমার জন্য যা করার করেছে, তবে বাবাকে আসলে কাছে যখন পাওয়া দরকার ছিল, যে আছে না যে এটা ভেবে খুশি থাকতাম যে আমাদের জন্যই তো করছে, কিন্তু মাঝে মাঝে মনে হতো যে একটু জড়িয়ে ধরতে পারতাম বাবাকে, একটু কথা বলতে পারতাম, একটু আদর পেতাম। তো অনেক আদর থেকেই আমি আমার বোন বাবার কাছ থেকে বঞ্চিত আর কি, ধরতে গেলে। কারণ হচ্ছে আমাদের খুশির জন্য, আমাদের আনন্দের জন্যই, আমাদের সুন্দর ফিউচারের জন্য সে আজীবন কাটিয়ে দিল প্রবাসে। আর শুধু আমার বাবা না, অনেক প্রবাসীরাই আছেন যাদের আসলে ফ্যামিলির কথা চিন্তা করে এই কাজগুলো করতে হয়, দেশের বাইরে থাকতে হয়। তবে আমি এই যে বাবার আদর ভালোবাসা যখন পাওয়া দরকার ছিল, আসলে তখন পাইনি। এখন যেটা বলতে চাই, যতটুকু পারি বাবা মার পাশে দাঁড়াচ্ছি, বাবাকে সবসময় বলি ভালোবাসি। তবে কি, বাবাকে সবসময় জড়িয়ে ধরে বলা যায় না যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে আমি আমি যতটুকু পারি একটা মানে তার মেয়ে হিসাবে তার জন্য যতটুকু করা দরকার অতটুকু তো করতে পারছি না, তবে চেষ্টা করি করার। আর আমার মায়ের যে স্যাক্রিফাইসটা বলবো, যে সময়টা থাকে একটা সময়, যে এই সময়টা আসলে আমার হাজবেন্ডকে আমার খুব বেশি প্রয়োজন ছিল। অনেক সময় অনেকের কথায় আমার মায়ের মন খারাপ হতো, হয়তোবা তখন আমার বাবার কাঁধটা যদি তার পাশে থাকতো, তার কাঁধে মাথাটা রেখে আমার মা মনের কথাটা বলতে পারত, যে কথাটা বলতে পারে না। তো আমার জন্যই তো, আমার বোনের জন্য তারা স্যাক্রিফাইসটা করছে। তা আমি শুধু বলবো, তাদের এই ঋণ আমি কোনোদিন শেষ করতে পারবো না। তবে তারা যেন আমার জন্য দোয়া করে, আমি যেন মানে আমার জীবনের মানে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যেন আমি তাদের মুখের একটু হাসির জন্য কাজ করতে পারি। আমি জানি না কতটুকু করতে পারবো, বা পারবো কিনা, বা পারছি কিনা। তবে আমি চাই আসলে শুধুমাত্র আমার মা বাবা ভালো থাকুক, আমার ফ্যামিলি ভালো থাকুক। তাদের যে কষ্ট আমার জন্য করতে হয়েছে, আমি যেন একটু হলেও সেটা মানে আমার কাজের মাধ্যমে, আমার ভালোবাসা দিয়ে যেন তাদেরকে একটু হলেও
মানে ভালো রাখতে পারি, এটাই। মোনা, যেটা হলো যে তোমার মতো একটা সন্তানের বাবা মা, তোমার তারাও কিন্তু একটা প্রাউড ফিল করে। আজকে মোনা কিন্তু শুধু তার বাবা মার সন্তান না, তুমি কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষের সন্তান। তোমাকে সবাই, অনেকেই আছে তোমাকে সন্তানের মতো মনে করে। তুমি অনেক জায়গায় গান গাইতে যাও, তারা কিন্তু মনে করে যে আমার যদি এরকম একটা মেয়ে থাকতো, আমার হ্যাঁ, যদি অনেকেই বলে, অনেকের সাথে আমার এরকম সম্পর্ক আছে, তারা আমাকে মেয়ের মতো করেই দেখেন। অনেকে তো মেয়ে বানিয়ে নিয়েছেন, অনেকে বলে যে তুমি আমার মেয়ে, আমাকে বাবা বলে ডাকো। আসলে বাবা ডাকটা তো আহ, হঠাৎ করে কাউকে ডাকা যায় না, ডাকা যায় না। তবে মনে মনে একটা ভালো লাগা কিন্তু কাজ করে, যে কেউ আমাকে মেয়ে সম্বোধন করছে এবং সে আমার জন্য কাজ করতে চাচ্ছে। তো এটাই আমি কতটুকু তাদের জন্য করতে পারবো আমি জানি না, শুধু বলবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যারা আমার জন্য গোটা জীবনটা দিয়ে দিয়েছে তাদের জন্য যেন আমি এতটুকু করতে পারি। তোমার জীবনে কোনো কষ্ট বা কোনো একটা স্মৃতি আছে যেটাকে আজকে মোহামুনা সেই কষ্টের কথাটা মনে হলে কান্না করে বা তাকে খুব আবেগপ্রবণ হয়ে যায়? কষ্টের কথা, অনেক তো কষ্ট, অনেক সুখ, সবকিছু মিলিয়েই তো চলছি। তবে কষ্টের একটা বিষয় আমার, যখন করোনা হলো না, হুম। তো করোনার সময় হচ্ছে সৌদি আরবে মানে বিভিন্ন মানুষদেরকে ধরে ধরে আসলে আলাদা আলাদা ওই যে রেখে দেওয়া হতো, একটু জ্বর হলেই বা একটু ইয়া হলে। তো তখন তো আব্বু সৌদি আরবে, আচ্ছা আচ্ছা। তো তখন যে একটা সমস্যা গিয়েছে আমাদের ফ্যামিলির উপর দিয়ে, আমার আম্মুকে দেখতাম সারাক্ষণ কান্না করতো, একটা টেনশন, একটা মানসিক প্রেশার আমার আব্বুকে নিয়ে, যে যদি যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়। কোনোদিন যদি আর দেখতে না পাই, এই যে যে একটা কষ্ট, এই একটা কষ্ট। আর সব থেকে যেটা আমার লাইফের, যেটা বলবো এখন অব্দি স্টিল, এটা আমার আজীবন থাকবে, আমি বাড়িতে গেলে আর আসতে মনে চায় না আমার। আমি যখন চলে আসি না ঢাকা, আমার মনে হয় আমার আমার সব কিছু আমি আমার মা বাবার কাছে রেখে আমি চলে আসতেছি। আমি এমন একটা দিন নাই যে আমি কান্না না করে আসতে পারছি। আমি আমি আমার মা বাবা, আমার ছোট বোনটা, ও তো আমার কাছেও থাকে, ওইখানেও থাকে, কিন্তু আমরা যদি 10 দিনের জন্য আলাদা থাকি, এই যে যে একটা কষ্ট আমার বোনকে, আমার মা বাবাকে ছেড়ে থাকার, এই কষ্টটা আমি মানে কোনোদিনও ভুলতে পারবো না। প্রথম প্রথম যখন আমি ঢাকাতে মুভ করি, হুম। আমি মানে আজীবন মনে থাকবে যে আমার আমার মনে হচ্ছে যে আমি সবকিছু রেখে চলে যাচ্ছি। আমার মায়ের যে কান্না, কিন্তু তারপরেও যে এই যে একটা স্যাক্রিফাইস, যে তোমার কাজ করতে করতে হবে, হবে। এই যে যে মনে একটা পাথর বেঁধে আছি আমার ফ্যামিলি এবং আমি, শুধুমাত্র একটা কাজ কাজ করে ভালো একটা কিছু করার জন্য। তো এই কষ্টটা আজীবন থাকবে। আমি যদি একটা ভালো কিছু করে দেশের বাইরেও চলে যাই, তখনও আমি এগুলোর জন্য কান্নাকাটি করব, আমার কষ্ট লাগবে। এছাড়া আমি ভালো আছি মোহনা, আলহামদুলিল্লাহ। এই যে একটা ছোট্ট একটা বয়স, তুমি আমাদের কাছে অনেক ছোট্ট মুনা, তোমাকে আমরা অনেক স্নেহ করি, অনেক ছোট। এই জীবনে, এই ছোট্ট একটা জীবনে তুমি যে মানুষের ভালোবাসা পেয়েছো, এটা কখনো চিন্তা করেছিল? আমি কখনো চিন্তা করিনি, সত্যি বললাম। আমি এই স্বপ্নটা দেখাইলই আমার ফ্যামিলি, যে তুমি আরো অনেক ভালো কিছু ডিজার্ভ করো। আমি যখন প্রথম একটা গান, আমার তো মৌলিক গান দিয়েই আসা ইন্ডাস্ট্রিতে, প্রথম একটা গান যখন আমার রিলিজ হয়, তো মানুষের যে একটা আমার নতুন গান শোনার, আমার মৌলিক গান শোনার যে একটা আকাঙ্ক্ষা, এটা দেখে না আমি একদম মানে আবেগ আপ্লুত হয়ে গেছি, যে কিভাবে আমি একটা নতুন গান গাইছি, সেটা মানুষ কিভাবে এতটা ভালোবেসে নিচ্ছে। কিন্তু যখন আমি নতুন নতুন গান, আমার মৌলিক গান মার্কেটে আসছে, দর্শক পছন্দ করছে, আর বেসিক্যালি আমি, আমার সাথে আকাশ মাহমুদের জুটিটা খুব বেশি জনপ্রিয়। খুবই তো জনপ্রিয়। আমরা যখন জুটি হয়ে কাজ করলাম, এই জুটিটাকে মানুষ এখন অব্দি এত ভালোবাসা দিচ্ছে, আমার মনে হয় আমাদের এই জুটিটা থাকবে, সবসময় থাকবে, আর থাকুক, এটা চাই। আমিও চাই তোমাদের আমি জানতাম না যে এত এত মিলিয়ন মিলিয়ন মানুষ আমার গান শুনবে, এবং মানুষ আমার এই গানটা রিকোয়েস্ট করবে হাজার হাজার দর্শকদের মাঝে। আপু সুন্দরী রে শুনতে চাই, আপু জাদুকরিলা শুনতে চাই, আপু ভেলুয়া শুনতে চাই, আমার সব নিজের গাওয়া গান। এগুলো একটা আলাদাই ভালো লাগা। তবে স্বপ্ন দেখেছি, মুখে বলতে আসলে লজ্জা লাগে, যে বলি যে না, আসলে স্বপ্ন দেখিনি যে এত মানুষের ভালোবাসা পাবো। একটা আশা তো ছিল, তবে আমি চাই আরো আরো অনেক ভালো কিছু করতে। আমরা দোয়া করি তোমার ভালোবাসা আরো বাড়ুক, তোমার ভালোবাসা ছড়িয়ে পড়ুক একদম। সারা গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। আমাদের যেটা হয়, প্রত্যেকটা সেলিব্রিটি বা সিঙ্গারদের মধ্যে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে সবাই দেশের বাইরে সেটেল হতে চায়। একটা বিয়ে করলো,
বাইরে একটা ছেলের সাথে সেটেল হয়ে গেল, তোমার এরকম কি কোনো ইচ্ছা আছে? আমার এখনো আসলে অনেক কিছু বাকি। সব থেকে বড় কথা যেটা, অবশ্যই আমাদের তো বিয়ে করতেই হবে, বিয়ে অবশ্যই হবে। আল্লাহ তাআলা যেদিন ভাগ্যে লিখে রেখেছেন অবশ্যই হবে। হয়তো বা আমার মনের মানুষ যিনি হবেন ওনাকে আমি এখনো পাইনি, আল্লাহ তাআলা আমাকে মেলান নেই ওনাকে, অবশ্যই আছেন। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি জানি না সে কে, কোথায় আছে, কিভাবে আছে। আর তবে থাকলে বলে দাও যখন আমাদের। না, নেই, একদমই নেই। তবে হয়তোবা ছিল অনেক আগে, দু একজন ছিল, নেই এখন কেউ নেই। একজন ছিল? হ্যাঁ, আচ্ছা। একজনকে বলে শুধু শুধু আরেকজনকে কষ্ট কেন দিব, দু একজন ছিল। তবে তারা আসলে আমার মনে হয় যে ওই যে বললাম আল্লাহ তাআলা তো আমার জন্য স্পেশাল একজনকে বানিয়েছেন, অবশ্যই। তার সাথে দেখা করার হয়তোবা এখনো সঠিক সময় আল্লাহ দেননি, নির্ধারণ করে রেখেছেন, যখন হবার হবে। আর দেশের বাহিরে যাব কিনা, সেটেল হব কিনা সেটাও আমি জানি না। আর আমি যেখানেই যাই না কেন আমার ফ্যামিলি আমার সাথে থাকবে, একদিন আগে একদিন পরে। আর ওই যে হাজব্যান্ড যদি দেশের বাইরে থাকে তাহলে হয়তোবা দেশের বাইরে যেতে হতেও পারে। তবে আমার বর্তমানে যদি বলি, বর্তমান আমি তো মাত্র শিখছি গান, মাত্র শুরু করেছি। আমি ধরতে গেলে এত বড় সাগর থেকে, সমুদ্র থেকে একটুখানি পানি মাত্র আমি নিতে পেরেছি আমার ভিতরে। তো আমার আরো অনেক কিছু বাকি। আমি এখনো অনেক বড় বড় মঞ্চে গাওয়া বাকি আমার। আমি বাংলাদেশে আরো বেশ কিছুদিন থাকতে চাই, অনেক দিন, যতদিন না আমি বাংলা গানকে নতুনভাবে বিশ্বের দরবারে প্রেজেন্ট না করতে পারছি। আমার মনে হয় দেশের বাহিরে বাংলা গানটা আসলে রিপ্রেজেন্ট করতে পারাটা অ্যাজ এ বাংলাদেশি আর্টিস্ট হিসাবে প্রাউড ফিল করার মতো একটা ব্যাপার। তো আমি যেটা চাই যে দেশের বাহিরে যে বড় বড় কালচারাল ইভেন্টগুলো হয়, আমাদের মোস্ট হচ্ছে যে জায়গাটা ডিমান্ড থাকে আর্টিস্টদের, লন্ডন, আমেরিকা, এসব জায়গাতে যে বড় বড় প্রোগ্রামগুলো হয়, যেখানে আমি অ্যাজ এ লোকগানের আর্টিস্ট হিসেবে যাব এবং বাংলার আমার নানি দাদির জীবনের গল্প, আমার গরিব মানুষদের যেখানে মনের কথা, দুঃখের কথা, মনের দুঃখ যেখানে আমি এত বড় মঞ্চে প্রকাশ করতে পারবো, সেই দিনটার অপেক্ষায় আছি। ধরতে পারেন এটা আমার লাইফের একটা অপূর্ণতা। এখন আমি আমার লাইফে পূর্ণতা পাবো ওইটা করলে, যে আমি বাংলা গানকে নিয়ে বিশ্বের বিভিন্ন দরবারে গাইবো। বাংলা গান, মহুয়া মুনা গাইছে বাংলার মাটির গান, লোকগান, এটা মানুষ বলবে, এটা আমি কানে শুনবো, শান্তি পাবো। আর বাংলাদেশেও অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে যেখানে আমি এখনো গাইনি, আমার সুযোগ হোক সেখানে গাওয়ার, আমি এটা চাই। ভালো করে গাওয়ার চেষ্টা করব যেন সেই সব জায়গায় আমি সুযোগ পাই। মুনা, তোমার সামনের দিনগুলো আরো ভালো হোক, ভালো কাটুক। তুমি গান যেভাবে চর্চা করে যাচ্ছ, বাংলা লোকগানকে, লোকগানের চর্চা তোমার সবসময় চলতে থাকুক, এটাই আমাদের আশা ইনশাআল্লাহ, তোমার প্রতি। ধন্যবাদ মনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে, আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। তুমি আসার জন্য তোমাকে ধন্যবাদ। না, আর আপনার সাথে এই প্রথম বোধহয় এত কথা, এত গল্প, এইটারও একটা সুযোগ হয়ে গেল। আর আমি শুধু লোকগান না, আমি সব গানই গাইতে পারি, পছন্দ করি। তবে লোকগানটাকে নিয়ে আমি কেন কাজ করতে চাই, কারণ লোকগান মানে অনেকের অনেক ভুল ধারণা আছে যে লোকগান গাওয়া যাবে না, লোকগান চলবে না। লোকগানটাই চলবে, আমরা যারা নতুন প্রজন্ম আছি এরাই লোকগানকে বাঁচিয়ে রাখবো। বিশ্বের দরবারে লোকগান ছড়িয়ে যাবে, লোকগানকে আমরা ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। সো আমি এটা নিয়ে থাকতে চাই, বাঁচতে চাই। আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, বাংলা গান শুনবেন, আর অবশ্যই আমাদের ঐতিহ্য তো আর আমরা ভুলে যেতে পারি না। অবশ্যই লোকগান, মাটির গান আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আর আমাদের ঐতিহ্য আমাদেরকেই ধরে রাখতে হবে। আর সবাই বাংলা গান বেশি বেশি শুনুন, আমাদের জন্য দোয়া করুন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পডকাস্ট উইথ আনিস রহমান।